আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি কি অডিয়েবল? হ্যাঁ, কি অবস্থা? সালাদ, ভালো আছো? এই তো ভাই। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি বলো, ডিউটিতে? তুমি ডিউটিতে নাকি? না ভাই, আমার এই ডিউটিতে, আমি তো মেইনটেনেন্সে আপাতত। ডিউটি এখন নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি। তো রুমে আছে না? আছে। জি আমার ভাই। ডিউটি চলতেছে। মাসুম, কি অবস্থা? কজন আছে এখানে মোট? সবাই আসছে? মাসুম। মাসুম, শুনতেছ? পার্থ আসছে, তারপর আসছে, রুমি আসছে, রুমি। হ্যাঁ, মেহেদি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতেছি শুনতেছি। তো রুমি আসছে, রুমি নাকি? দেখি রুমি হয়তো জয়েন করে নাই এখনো, বাকিরা জয়েন করছে, তো আমরা শুরু করি। আমি দেখি রুমিকে বলতেছি। সাকিব আসছে, সাকিব? হ্যাঁ হ্যাঁ, সাকিব আছে। হ্যাঁ ভাই, সাকিব। আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটু কারেকশন একটু করি আগে। আমাদের ওই যে তালাত, যে পাহান, ও হলো যে কোল পাওয়ার আছে। আমি ভুলবশত নর্থ ওয়েস্ট লিখে ফেলছি, তো কোল পাওয়ার হবে আর কি। আর আমাদের পার্থ সারথী আছে, যে ও হলো যে মানে ইয়েতে, রূপপুরে ইয়েতে আছে। ইটি ইটি পোস্ট ইটি, আমি এই লিখে ফেলছি, দুইটা আসলে একই কথাবার্তা। যাক, তো ইটি হবে এক্সিকিউটিভ ট্রেনিং। তো আমাদের মোটামুটি 4 জনকে রাখছি আজকে। নেক্সট আরেকটা সেশন হবে ইনশাল্লাহ, তখন আরো থাকবে। আহ, আরো ইনশাল্লাহ 3-4 জনকে নিয়ে আসবো। তো ইনিশিয়ালি সাকিব বা মাসুম, কিছু বলবো আগে নাকি শুরু করবো? হ্যাঁ, তুমি জয়েন করার আগে কিছু কথা বলছিলাম। আচ্ছা তুমি আচ্ছা, শুরু করো। ঠিক আছে। হ্যাঁ সালাম আলাইকুম। হ্যাঁ, রুমি কি অবস্থা? আচ্ছা। জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি তো অনেক ব্যস্ত থাকো, সারাদিন অফিস করো, অফিসে অনেক ডিউটি, অনেক চাপ। না ভাই, তার কাজ শিখতেছি আর কি, প্রজেক্ট লেভেলে কাজ চলতেছে তো। হ্যাঁ। কাজ রাশিয়া যাচ্ছ শিখতেছি। কবে? রাশিয়া কবে যাচ্ছ? ভাই আমাদের তো ডেট ছিল 17ই নভেম্বর, বাট এখনো ভিসা হয় নাই আর কি। তো আশা আছে যে এই মাসের ভিতরে হয়ে যাবে আর কি, শুনলাম। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে মাসুম, আমরা শুরু করি, বেশি দেরি না করে। সাকিব, তুমি প্রথম সাকিব বলবে নাকি? সাকিব অনেক একটু ব্যস্ততা আছে। সাকিব তাহলে শুরু করো, বিসমিল্লাহ হ্যাঁ, পড়ে। সাকিব, আপনি শুরু করেন। আমরা আপনার জব লাইফের যে জার্নি, সে জার্নি শুরু থেকে আমরা শুনতে চাই আপনার গল্প, যে আপনি কিভাবে পড়াশোনা করে, যথেষ্ট পরিশ্রম করে বেশ কিছু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করছেন। তো আমি শুরুতে আপনাকে ইন্ট্রোডাকশন করে দিই। সাকিব মাহমুদ, কুয়েট 15 ব্যাচ, 16 ব্যাচ। ভাই 16 বছর। হ্যাঁ হ্যাঁ, কুয়েট 16 ব্যাচ। ও হচ্ছে পিটিভি 2024 পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে, এবং কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতেও তিনি চাকরিতে যোগদান করেছিলেন। সেখানে চাকরি করার পরে উনি পরবর্তীতে এখন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে কর্মরত আছেন। উনি আমাদের প্রথম থেকেই আমাদের এক্সাম বেঁচে ছিলেন, এবং নিয়মিত ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তো সাকিব, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার জব জার্নির কথা। আসসালামু আলাইকুম। আমি প্রথমে যখন হলো 2022 সালে বের হয়েছি, তখন প্রিপারেশন শুরু করেছিলাম যে মেন বুক গুলো, সবগুলোর মেন বুক পড়া শুরু করেছিলাম। যেহেতু তখন হলো কোনো মানে ওইভাবে তেমন কোনো গুছানো বই পাইনি। সবগুলোর মেন বই, যেমন স্ট্যাটিক্স ডাইনামিক্স এর জন্য বিয়ার জনসন, তারপর কুর্মির থার্মাল ইঞ্জিনিয়ারিং বইটা, এরকম সবগুলো বইয়েরই মেন বুক পড়া শুরু করেছিলাম।
তারপর ওগুলো পড়ার পরে তারপর আমি চিন্তা করেছি আগের বছর মানে 23 সালের মার্চ এপ্রিলের দিকে আমার মোটামুটি সবই দেখা যাচ্ছে যে কোনো ইমপ্রুভমেন্ট নেই। মানে আমি ওই একই জিনিস বারবার ঘুরে ফিরে পড়তেছি। ওই এই ইমরান ভাইয়ের ভলিউম 2 বইটা পড়তেছি, তারপরে ঘুরে ফিরে ওই একই বই পড়ছি। এরপর বিভিন্ন মানে ওই একই মানে একই জিনিস বারবার রিভাইজ দিচ্ছি। পরে ক্যারিয়ার ক্যাম্পাস বা জবএক্স এর যে নতুন বইটা আসলো সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তখন আমি কোল পাওয়ারের যে পরীক্ষাটা হলো ওই পাম্পের ম্যাথটা আমি ভুল করেছিলাম। এবং ওই বইটা শুধুমাত্র খেয়াল করেছিলাম যে জবএক্স এর ওই বইটা বাদে আর কোথাও ওইভাবে ছিল না, যেহেতু স্টার রিফাইনারিতে আসলেও কোথাও ওইভাবে ডিটেলস ম্যাথটা ছিল না আর কি, মানে কোনো বইতে ছিল না। এরপর ওই শুধুমাত্র ওই ম্যাথের জন্যই আমার জবএক্স এর বইটি কেনা আর কি। তারপর দেখলাম যে ওই বইটা মোটামুটি অনেক ইন ডিটেলস সবকিছু মানে অনেক মানে খুঁটিনাটি অনেক কিছু জানা যায়। তাই শুরু করলাম। ওর মধ্যে আবার হলো নির্বাচন শুরু হলো। আমি ধারণা করেছি যে ওই নির্বাচনে এ, 3 থেকে 4 মাস কোনো হবে না আর কি, মানে পরীক্ষা হবে না। এখন এই ধরনের একটা গ্যাপে যেটা হয়, প্রিপারেশন একটা ল্যাকিংস তৈরি হয়ে যায়। ওই ল্যাকিংস যাতে না হয়, তখন দেখলাম যে একদিন ফেসবুকে জব এক্স গ্রুপ একটা ডেইলি এক্সাম বেস মানে একটা সরি এক্সাম বেস শুরু করছে, যে তারা ওই বইটা শেষ করে দিবে জাস্ট এক্সামের মাধ্যমে। তো আমি চিন্তা করলাম যে একটা প্রিপারেশনও হবে আর সাথে প্রিপারেশনটা গোছানো থাকবে আর কি। তা আমি জাস্ট আমার এইটুকু এক্সপেকটেশন, আমি পড়বো পরীক্ষা দিব। এখন পরীক্ষা দিতে দিতে ওনাদের যে আমি পরীক্ষা দেওয়া শুরু করেছি, প্রথম পরীক্ষাটা আমার যেটা মনে আছে যে খাতা আমি দেখবো, মানে প্রথম 2টা কি 3টা পরীক্ষা খাতা আমি দেখবো, লাস্টের ফাইনাল এক্সামের খাতাটা ওনারা দেখবেন। কারণ প্রথমটা আমি ওভার কনফিডেন্ট, আমি পরীক্ষা দিয়েছি দেখছি যে না এভাবে পড়লে হবে না। কারণ মানে আমি মানে ওভাবে মানে পারি ঠিকই কিন্তু খুবই সিলি মিস্টেক হচ্ছে। এরপর ওই সিলি আমার এটা পুরো জব জার্নিতে এটা হয়েছে যে এক্সাম হলে আমি খুবই সিলি মিস্টেক করি। এরপর থেকে আমি আরো মানে তারপর থেকে আমি খুবই মানে আবার ভালোভাবে পড়া শুরু করলাম জব এক্স বইটা। তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা ভাইদের সাথে আছি, ভাইয়ের সাথে সাথে ভাইরা ব্যস্ততার মধ্যে হইলেও ভাইয়ের সাথে সাথে ওগুলোর অ্যান্সার দেওয়া শুরু করছে। যে এটা আসলে মানে আমার আমি এত ইমাজিনেশন নিয়ে আমি এক্সাম হলে তখন ভর্তি হয়নি, এক্সাম পাস হয়নি। এরপর মানে কোশ্চেন গুলো যেমন আমার যেটা মনে হয়েছে যে ওনারা ফেক কনফিডেন্স দিতেন না। ওনারা করতেন যে আমরা মানে অনেকটা আমাদের এডমিশন টাইমে উদ্ভাস বা উদ্ভাসে যেসব পরীক্ষা দিতাম, যে ফেক কোনো কনফিডেন্স দিত না। আমার রিয়েল অবস্থাটা আমি বুঝতে পারতাম যে পরীক্ষায় কোশ্চেন কঠিন হলে আমি কি বুঝবো, অথবা মানে ওই অবস্থায় আমার সিচুয়েশন কি হবে। এই জিনিসটা আমি ওই এক্সাম হলে আমি মানে ওইখানে এক্সাম দিয়ে বুঝতে পেরেছি যে আনকমন কিছু কোশ্চেন আসবে, যে সম্পূর্ণ আহ মানে প্রিভিয়াস ইয়ার থেকে ওনারা কোশ্চেন করতেন না। এতে যেটা হলো যে আমার ইনস্ট্যান্ট পরীক্ষার হলে যে আনকমন কোশ্চেন দেখলে যে কি হবে এটা আমি ইজিলি বুঝতে পারতাম। আর বিভিন্ন ধরনের যেমন সাপোজ ধরি পেট্রো বাংলার মানে এক্সাম বেসের কাহিনী বলি। ওইখানে আমি ওনাদের অনুযায়ী মানে অর্থাৎ ওনাদের ওইতে পরীক্ষা দিয়েছিলাম, এবং ওখানে কিছু আনকমন কোশ্চেন ছিল। আনকমন কোশ্চেন থাকায় যেটা হয়েছে আর সাথে জব সলভ করায় ওইখানে একটা স্ট্রেসের একটা ম্যাথ আসছিল, যেটা আমার ইজিলি সলভ করা গেছে, যে যেহেতু ওটা আমি ওর সাথে আগে ফ্যামিলিয়ার ছিলাম। এগুলি মানে এক্সাম বেসে আমার মানে ওনার ফেক কনফিডেন্স যেমন ওনারা কন্টিনিউয়াস ইমপ্রুভ কিভাবে করা যায়, যেমন কিছুদিন আগে পাম্পের ম্যাথ, ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। যে কন্টিনিউ মানে আমি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের উপরে যেন থাকতে পারি, যে প্রিপারেশনটা জাস্ট এক জায়গায় স্টাক না হয়ে যায়, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য ওনারা চেষ্টা করেন আর কি। এটা আমার খুব ভালো লাগছে এই আর কি। আর জবেক্স এর এই বইটা আরো অনেক বিভিন্ন দিক দিয়ে হেল্প করেছে। যে আরো মানে আমি মেইন বুক পড়ার পরও যেমন সবগুলো অনেকগুলো মেইন বুকের এক্সাম, অনেকগুলো মেইন বুক তো আর পড়া পসিবল না। ওনারা অনেকগুলো মেইন বুক থেকেও কিছু কিছু ম্যাথ আনছিল, যেটা আমার ওই জবেক্স এর থ্রুতে প্র্যাকটিস করা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি এই একটু add করি সাকিবের সাথে। সাকিব হলো যে যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক থেকে আছে, তো আমি যখন ফার্স্ট লং বেস মানে এক্সাম বেস যখন লঞ্চ করছি তখন বলছিলাম যে যারা আমাদের থেকে ভালো জায়গায় যাবে আমাদের এখান থেকে তাদেরকে ইনশাল্লাহ আমরা আমাদের দেশে নিয়ে নিবো, মানে আমাদের সাথে কাজ করতে পারবে চাইলে ফ্রি টাইমে আমাদের সাথে কাজ করতে পারবে। তো সাকিব আমাদের লং বেসে আমাদের সাথে ক্লাস নিচ্ছে আর কি।
ওকে আমরা নিয়ে নিছি, আলহামদুলিল্লাহ ও আমার সাথে আছে, ও ক্লাসটা নিচ্ছে এখানে। তো এছাড়া হলো যে আরেকটা বিষয় বলি, যদি আমাকে যদি কেউ জ্বালায় থাকে সবচেয়ে বেশি, তার মধ্যে সাকিব ছিল এক নম্বর আর কি, আমাকে খুব জ্বালাইতো। মানে অনেক কোশ্চেন, ওর অনেক কোশ্চেন ছিল, তবে হ্যাঁ ও নর্মাল কোশ্চেন করতো না, ও একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতো। তো আলহামদুলিল্লাহ তো ভালো জায়গায় গেছে, এটাতে আমার খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো যে ও আমি কনফিডেন্ট যে এখনো যদি পরীক্ষা দেবো, মাসাল্লাহ সামান্য গুলো পরীক্ষা দিছে, ও তো চেঞ্জ করবে ওর পছন্দ। আবার ও একটা পরিচয় হলো সাঁতার, মানে সাঁতার টাতে কাটে কিন্তু ও, সাঁতার কাটে ও তো ন্যাশনাল কিন্তু অনেক কন্টেস্টে মনে হয় সে গেছিল, আমি ঠিক আছে জানি না ভালো করে, শুনছি ও সাঁতার টাতে কাটে, বিভিন্ন কন্টেস্টে যায়। তো সেই হিসাবে ওর নিজের প্যাশনটা ঠিক রেখে যে চাকরিটার জন্য সুইট করে সেখানে সে মুভ করবে, এরকম একটা প্ল্যান তার আছে। তো কাজে ইনশাল্লাহ সামনে হয়তো আর ভালো জায়গায় সে যাবে, দোয়া করি। আচ্ছা, আর মাসুদ কিছু বলবা, এড করবা কিছু এখানে? কিছু অ্যাড করতে ভাই চাই আরেকটা সেটা কথা, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সাকিব বলেন প্লিজ, হ্যাঁ আপনি বলেন। ওই সময় মানে আপনাদের মানে প্রথম দিকে আপনাদের সাথে যখনই আমি ই করতাম, মানে আমি এটা ইমাজিনেশন আমার সিরিয়াসলি বাইরে ছিল যে আপনাদের অ্যান্সার ই করার সাথে সাথে আমি সাথে সাথে অ্যান্সার পাবো। এই জিনিসটা আসলেই ভাই এটা আজকে স্বীকার করতেছি, যেটা আমার আমি ইমাজিনেশনই করিনি যে আমি ই পাবো। আমি চিন্তা করছি যে 8টা 10টা মেসেজ দিলে হাইয়েস্ট একটা দায়সার একটা উত্তর পাবো, আমার এইটা কি ছিল। কিন্তু আমি প্রথম যেদিন মেহেদী ভাইকে নক দিছি, দেওয়ার সাথে সাথে আমি ই হয়ে গেছি যে আহ, মানে ইমাজিনেশনের বাইরে, যে ভাই সাথে সাথে সলভ দিতেছে, বা একটু ব্যস্ত থাকলে কিছুক্ষণ পর ভাই নিজে মনে করে সলভ দিচ্ছে। আর এখন মানে বিভিন্ন অ্যাডভান্স প্রবলেম বা এগুলো হলো মাসুম ভাইয়ের কাছ থেকে মাঝে মধ্যে পাই, ভাই মাঝে মধ্যে শেয়ার করে, এটা ভালো লাগে। হ্যাঁ, সাকিব সাকিব কিন্তু এখন আমাদের ক্লাস করে। সাকিব এখনো আমাদের মানে খুব ঘনিষ্ঠ একজন মানে আমাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ওর, এবং সাকিবের সাথে আমার এখনো ডিসকাস হয়। সাকিব অনেক কিছু আমার সাথে ডিসকাস করে, আমি অনেক কিছু হয়তো মনে করি যে সাকিবকে দিলে আমার জন্য সুবিধা হবে, সেজন্য আমি সাকিবকে অনেক সময় দিই। সাকিব অনেক চিন্তা ভাবনা করে, এবং সাকিব অনেক হার্ডশিপ করছে, অনেক পরিশ্রমী, খুবই মেরিটোরিয়াস, এবং হচ্ছে খুবই পাঞ্চুয়াল একটা ছেলে। এবং আমাদের সাথেও কাজ করতেছে অনেকদিন ধরেই, বিশেষত জব সলিউশন বইটা যখন আমরা দুইজন প্রিপেয়ার করি। তো আমরা আমাদের যেটা টার্গেট ছিল যে মেহেদি আর আমি দুইজন মিলে জব সলিউশন বইটা যখন প্রিপেয়ার করি, আমাদের কথা ছিল, বিষয় ছিল যে আমরা অন্য একজনকে দিয়ে প্রুফ রিডিংটা করাবো, কারণ নিজেরা কাজ করলে অনেক সময় প্রুফ রিডিংটা ধরা পড়ে না। তো সেক্ষেত্রে আমরা যখন রিলায়েবল কাউকে পাচ্ছিলাম না, তখন আমরা দুইজন পরামর্শ করে সিদ্ধান্ত নিই যে যেহেতু সাকিব অলরেডি একটা ভালো জবে জয়েন করছে, প্লাস ওর পিডিবি থেকে একটা ভালো সাফল্য আছে, তো এই জন্য আমরা তখন সাকিবকে দিয়ে এই প্রুফ সলিউশনের কাজটা করাই। সাকিব যথেষ্ট পাঞ্চুয়ালি কাজটা করে এবং আমাদেরকে যথেষ্টভাবে সে অ্যাসিস্ট করে আর কি। তো সেটাই। আর সাকিব, আহ, আপনার নন ডিপার্টমেন্টাল পার্টির প্রিপারেশন নিয়ে যদি একটু বলেন, একজন কোশ্চেন করছে, একটু ছোট করে যদি একটু বলেন। ভাই নন ডিপার্টমেন্টাল বই নর্মালি যে মানে আমার মনে হয় না যে বাজারে কোনো বই আমি বাদ রাখছি। মানে জব সলিউশন, শিকড় একটা বই আছে, মানে তখন আমি জব প্রিপারেশন শুরুর দিকে আমি কিছুটা বিসিএস চিন্তা ভাবনা করছিলাম। তখন আমার মোটামুটি বিসিএস এর সিলেবাস আমার একবার কমপ্লিট করা পিলি নভেম্বরে, মানে 22শে নভেম্বরে আমার পিলি সিলেবাস শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপর দেখা যায় যে প্র্যাকটিসের অভাবে বুয়েটের কোশ্চেন গুলো আমি পারতেছিলাম না। তখন যেটা আমি শুরু করেছি, বুয়েটের প্রিভিয়াস ইয়ার, বুয়েটের প্রিভিয়াস ইয়ারের একটা ছিল ডায়াগোনাল, ওই বইটা আমি পড়েছিলাম, যাতে আমার মানে তাড়াতাড়ি আমি রিভাইজ দিতে পারি। তারপর জব সলিউশন, আর একটা হলো ফেনোমের জব সলিউশনটা পড়েছিলাম। আর আরেকটা পড়েছি আমি ওই প্রিসেপ্টাস ডাইজেস্ট। প্রিসেপ্টাস ডাইজেস্টটা পড়ার পর আমার হিউজ একটা বুস্ট আসে, যে ওখানে এলো মানে রিভাইজ দেওয়ার, মানে খুব তাড়াতাড়ি আমি রিভাইজ দিতে পেরেছিলাম। যে বাংলা ব্যাকরণ আমি 3 দিনে পড়ে শেষ করেছি, যেটা হলো বিসিএস এর অত লং প্রিপারেশনে 3 দিনে রিভাইজ দেওয়া পসিবল ছিল না। এই মানে প্রিসেপ্টাস ডাইজেস্টের পরে আমি হিউজ একটা বুস্ট পেয়েছিলাম আর কি তখন। আচ্ছা, ম্যাথ গুলো করতে করতাম, ম্যাথ ভাই জেনারেল ম্যাথ ম্যাথ, আর কি। আচ্ছা হুম। জেনারেল ম্যাথের যেগুলো হলো ভাই, প্রথম দিকে আমি এই যে প্রথম দিকে যেগুলো আসতো ওগুলো পারতাম কিছুটা, কিন্তু পরে যেহেতু যখন ভোগা শুরু করছি তখন খাইরুলস একটা ব্যাংক ম্যাথ রিসেন্ট, মানে ব্যাংক ম্যাথের একটা ই ছিল, আর আর একটা হলো ফেনোমের একটা ই আছে, ব্যাংক ম্যাথ। ব্যাংক ম্যাথ বাইবেল যেটা, তাই তো? হ্যাঁ ব্যাংক ম্যাথ বাইবেল, এইটা এখন আচ্ছা আচ্ছা। রিসেন্ট আমি ই করছি যে বইটা লাস্ট কিছু মানে এগুলো আমি মানে মানে অত মানে মাথায় আসতেছিল না আর কি। কিন্তু তার আগে আমি অনেক দিন ধরে আমি যেটা করেছিলাম যে আমি ওটার প্রিপারেশনই নিই নি। নিজেই আমি মনে করতেছি যে এইগুলো এই দুইটা বই বেস্ট আর কি, আমার কাছে মনে হচ্ছে। হুম, আচ্ছা অথবা কেউ ঠিক যদি আছে। এক্সাম ভিডা অথবা আগারওয়াল অথবা ইন্ডিয়া মিক্স করে সেটাও বেটার। হুম হুম, বুঝছি। তো সাকিব, ঠিক আছে।
বর্তমানে তো পরীক্ষা প্যাটার্ন নিয়মিত চেঞ্জ হচ্ছে, বিশেষ করে আপনি বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছেন রিসেন্টলিও, যেহেতু আপনি আরো ভালো করতে চান। এবং আপনার একটা বড় গুণ আমি লক্ষ্য করেছি, যেটা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনি এক্সামে টিকার পরেও পরীক্ষা দিচ্ছেন, এই কারণে যাতে আরো ভালো জায়গায় নিজেকে পৌঁছানো যায় সেজন্য। অনেকেই দেখা যায় যে জব পাওয়ার পরে হয়তো জব যেহেতু পেয়ে গেছে, জয়েন করার পর অন্য কোথাও আর পরীক্ষা দিতে চায় না। সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিয়ে নিজেকে আরো প্রমাণ করতে সদা প্রস্তুত আর কি। তো সেক্ষেত্রে বর্তমানে যেহেতু বুয়েটে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, রিসেন্টলি রিসেন্টলি আমরা পরীক্ষা যেগুলো দেখলাম, যে আশুগঞ্জের পরীক্ষাটা একটু বেশ কনসেপচুয়াল, তারপরে হচ্ছে তিতাসের পরীক্ষা বেশ ভালো প্রশ্ন করেছে, পেট্রো বাংলাতেও খুব একটা যে খারাপ প্রশ্ন তা না। এগুলোর এখন বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে যারা প্রস্তুতি নিচ্ছে বা বারবার পরীক্ষা দিচ্ছে, তারা যারা ব্যর্থ হচ্ছে, বিশেষ করে ডিপার্টমেন্টাল পার্টে, তাদের ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন, বা পরীক্ষায় কিভাবে ট্রিক্স বা টিপস অবলম্বন করা যায়, সেগুলো আপনি কিছু টিপস মূলক কথা যদি সবার উদ্দেশ্যে ছোট করে বলেন। ভাই, পরীক্ষার কোশ্চেনে যদি পাঁচটার একটাও নাও পারি, সব থেকে গিয়েছে এক্সাম হলের খাতা কোনোভাবে খালি দিয়ে রাখা, নিজের নিজের সূত্র বানাই দিয়ে করে আসে, যেটা আমি শুরুর দিকে করতাম। এটা না, এটা হবে না, তা মানে এটা জাস্ট বলার জন্য যে এক্সামের খাতা কোনোভাবেই খালি না রাখা, এই এক। আর দুই হলো, এখন বর্তমানে মানে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন, কোনোভাবে এগুলো ভুল না করা, বা যেটা সবাই পারবে সেটা কোনোভাবেই ভুল না করা। শুধুমাত্র আমার যেটা মনে হয়, যতই ওরা ই করুক, প্রিভিয়াস ইয়ার যদি কেউ, মানে প্রিভিয়াস ইয়ার থেকে প্লাস হলো সহজ কোশ্চেন, কেউ যদি ভুল, মানে ওইগুলো যদি কেউ ভুল না করে, তাইলেই তার মোটামুটি আসার কথা, এই একটা। আর আরেকটা ব্যাপার হলো যে ভাই, অনেক সময় মানে যেমন তিতাসের টাইম আনকমন কোশ্চেন খুব বেশি ছিল, ওসবের ক্ষেত্রে যেটা হলো যে ভাই, আহ, মানে বই প্র্যাকটিস করা বেশি, বা নিজেকে আপডেট রাখা আর কি, মানে নিজেকে সবসময় কন্টিনিউয়াস। যেমন আমি জবাক্সের বইয়ের কথাই বলি, যে এখানে আমি অনেক টাইপের ম্যাথ পেয়েছি আর কি, এখানে আমি অনেক টাইপের ম্যাথ পাওয়া হয়, যেটা মানে মাথা খুলে আর কি, যে মানে মাথায় হলো কি অনেক চিন্তা ভাবনা করার আসে আর কি, মানে আমাদের এক্সাম বেসে তো ওরকম টাইপের ম্যাথ পরীক্ষা তো দিচ্ছ তুমি, তাই না? এখন দিচ্ছ অনেকদিন জি ভাই, পরীক্ষা। জি তো ভাই। এক্সাম বেসে তো আমরা ওরকম তো চেঞ্জ করে দিই, মানে আমরা তো ওরকম এক্সাক্ট কোশ্চেন ব্যাংক রাখি না, দেখছো তো, যে সবগুলো চেঞ্জ করে, যাতে একটু মাথা কাটানোর সময় থাকে, মানে স্কোপ থাকে, যাতে পরীক্ষা হলে গিয়ে হ্যাঁ ভাই। চাপ প্রশ্ন আসলে ওরকম করা যায়, তাই না? এটা তো আমরা করছি, তুমি তো দেখছো এটা নিজের পার্সোনাল ভাবে। তো ওটা তো তোমার কাছে ভালো লাগছে ইনশাল্লাহ, এক্সাম বেসের বিষয়টা নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, যেমন হলো নর্মালি যেটা হয়, আমি যেমন হলো জব এক্স বইটা পড়েছি, সাথে সাথে ওই জব এক্স যেমন হলো একটা সূত্র আছে, আহ, ওই মানে পাম্পের ইন্টারনাল পাইপের ইন্টারনাল প্রেসারের জন্য যে ডায়ামিটার চেঞ্জ হয়, এখন ওটার লেন্স চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা, এটা বইতে ছিল না। পরে শুধুমাত্র ওই একটা লেন্স মানে সূত্রের জন্য আমি তিনটা বই তখন ঘাটছিলাম, এবং মনে পড়ে যে নভেম্বরের দিকে, তখন তো এনাফ টাইম ছিল হাতে। মানে আমি নর্মালি যেটা হয় যে, আমি সবাইকে সাজেশন দিই, কোনো একটা বই উপর না করা, আমি ওই ওই বইটা তো করবোই, সাথে নিজেকে আরো কিভাবে অন্য সবার থেকে অ্যাডভান্স রাখা যায়। আচ্ছা ঠিক আছে। সেটাই, মাসুদ, অ্যাডভান্স রাখার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বেশ কিছু বই পড়ছেন, প্লাস হচ্ছে জব হ্যাক্সটাও আপনার যথেষ্ট কাজে দিয়েছে সেটা বলেন, পাশাপাশি পরীক্ষাও তো আপনার কাছে অনেক ইফেক্টিভ ফিল হয়েছে, বিশেষ করে নন ডিপার্টমেন্টাল প্লাস ডিপার্টমেন্টাল পার্ট। জি জি ভাই, তা তো অবশ্যই, যে মানে আপনাদের ওইখান থেকে আমি দেখতাম যে কোন কোন সেগমেন্টে আমার পারফরমেন্স খারাপ, ওইটার উপরে আমি করতাম আর কি, মানে খুব, যেমন এখন আমি জানি যে শুধুমাত্র ব্যাংক ম্যাথের ওইগুলোই দেখতেছি, যে এক্সাম বেটা 11 কারণ এইগুলো থেকে রিসেন্ট কিছুদিন আমি একটু ভুগতেছি বেশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাসুন, তাহলে মানে ও তো মনে হয় ব্যস্ততা আছে, তাহলে ওকে কি হ্যাঁ, ছেড়ে হ্যাঁ, দিবা হ্যাঁ, নাকি আর কিছু কোশ্চেন নিবা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সাকিব মোটামুটি অনেক কিছু শেয়ার করলেন, কিভাবে পরীক্ষায় জন্য প্রস্তুতি নেওয়া যায়, প্লাস আচ্ছা জব হেক্স বই। আচ্ছা সাকিব, লাস্ট একটা এবং কোশ্চেন, মাসুন একটু ওয়েট করো। হ্যাঁ, 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 লাস্ট একটা হ্যাঁ, কোশ্চেন, বল। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। যে সাকিব তুমি মানে পরীক্ষায় তুমি যে 1 ঘন্টা 100 মার্কের টাইম ম্যানেজমেন্ট, এটা একটু জাস্ট একটু বলে চলে যাও, আর কিছু লাগবে না, বাকিগুলা পরে। ভাই এটা হলো এক এক পরীক্ষা, মানে এক এক পরীক্ষা এক এক রকমের আর কি। তো আমার কাছে যেটা মানে যেটা বেশি ভালো মনে হয়েছে, যে আগে হলো জেনারেল ম্যাথ গুলো করা, তারপর হলো ডিপার্টমেন্টাল করা। অবশ্যই ডিপার্টমেন্টাল এমন একটা সময় ধরে করা, যাতে আমি ফুল কনসেন্ট্রেশন ওই ডিপার্টমেন্টাল ইসির উপর দিতে পারি।
আর ওই যে যেগুলো হলো অবজেক্টিভ সেগুলো হলো খুব স্পিডে দেখাই যাবে, মানে এক থেকে মানে প্রথম দিকে যে নন ডিপার্টমেন্টাল হুম অবজেক্টিভ। হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে সাকিব, তাহলে তুমি ইনশাল্লাহ যেতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক তাহলে আছে আমরা সাকিব, নেক্সট করি। আপনাকে ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। ঠিক আছে, আপনি যেহেতু ব্যস্ততা আছে, আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি যেতে পারেন। আপনার শুভকামনা রইল। আচ্ছা। হ্যাঁ মেহেদি, আচ্ছা তাহলে এরপরে ভাই, এরপরে কে, পার্থ না তালাত বলবে? দেখো কাকে কি বলতে পারে। চালাতেই বলো, চালাত, তুমি ইনশাল্লাহ শুরু করো ভাই। সালাম আলাইকুম ভাই। আসলে ভাই সাকিব ভাই তো সবই বলে ফেললো। মোটামুটি যেভাবে দেওয়ার ভাই অনেক পড়ুয়া, আমি ওভাবে অত ইন ডিটেলস পড়াশোনা বলতে আমি একটা বই আগে একদম কমপ্লিট লিখে লিখে প্র্যাকটিস করতাম। তো আমার সময় বেসিক্যালি ভাই ছিল যে ইমরান ভাইয়ের বইটাই তখন ছিল, আপনাদের বইটা পরে আসছে আর কি। তো আমি ইমরান ভাইয়ের জব সলিউশন আর যে রিটেন পার্টের যে বইটা ছিল, তো ওইটাই আমি পুরোপুরি নিজে খাতায় প্রত্যেকটা ধরে ধরে ম্যাথ করতাম। তো এরপরে হচ্ছে কিন্তু আমার প্রিপারেশনটা গুছানো ছিল না। তো ওই সময় আমি হেল্পটা নিয়েছিলাম যে কায়সার ভাই ক্লাস নিতে নেওয়া শুরু করলেন, ফেসবুকে প্রথম দেখলাম আমি। তো কায়সার ভাইয়ের ওই 2.5 মাসের কোর্সটায় ভর্তি হয়ে আমি আমার একটা মানে ছকের মধ্যে বা রুটিনের মধ্যে চলে এসেছিলাম যে কিভাবে কি করতে হবে, নোট করতে হবে। তো পরীক্ষা তার পড়ার মাধ্যমে ভালোই হচ্ছিল, পরীক্ষা দিচ্ছিলাম, বাট কেন জানি প্র্যাকটিসটা মানে মানে একটুর জন্য কেন জানি ভুল হয়ে যাচ্ছিল। তো তখন ভাই দেখলাম আল্লাহ মনে কোনো রহমত দিছে যে জব হ্যাক্স থেকে ভাই পরীক্ষার এক্সাম ব্যাচের আয়োজন করা হলো। তো পরীক্ষা গুলো দেওয়ার মাধ্যমে ভাই আমার মনে হয় যে প্রবলেম গুলো হচ্ছিল, যে সিলি মিস্টেক গুলা, সেই সিলি মিস্টেক গুলো আমি আল্লাহর রহমতে ওভারকাম করতে মনে হয় পেরেছি। তো এই কারণে ভাই আমি জব হ্যাক্স এর কাছে অনেক কৃতজ্ঞ। আর এরপরে ডে বাই ডে পরীক্ষা যখন দিয়েছি ভালোই ফলাফল পেয়েছি। এটা হলো ডিপার্টমেন্টের জন্য। আর নন ডিপার্টমেন্টের জন্য ভাই আমি বেসিক্যালি আমার বিসিএস এর প্রিপারেশনটাই নিচ্ছিলাম ইনিশিয়ালি। তো দুই নৌকায় পা দিতে গেলে আসলে যা হয়। তো এই কারণে এই চাকরি ডিপার্টমেন্টাল যে ইগুলা ওটা একটু মানে এলোমেলো ছিল। তো বিসিএস এর প্রিপারেশনের জন্য ইনসেপশন ডাইজেস্ট আমি পড়তাম। বাট স্টিল আমি হচ্ছে বুয়েটের এক্সাম গুলাই কিছু কিছু আনকমন যেমন এমসিকিউ গুলো আসতো নন ডিপার্টমেন্ট, ওগুলো পারতাম না। তো পরে ডায়াগোনালের যে বইটা ছিল ওইটা পুরোপুরি শেষ করেছি। তো তখন আল্লাহ রহমতে নন ডিপার্টমেন্ট একটা ভালো একটা স্ট্রেংথ পেয়েছি। তো এরপরে এক্সামের সাথে সাথে প্র্যাকটিস মানে বারবার এক্সাম দেওয়ার মাধ্যমে একটা জবটা সিকিউর করতে পেরেছি। সবকিছুর উপরে আল্লাহর রহমত লাগে আসলে, কারণ 1 ঘন্টার একটা পরীক্ষা। ওই 1 ঘন্টার পরীক্ষায় আসলে রিজিক যদি থাকে আল্লাহ এমনিই দিবে। আর সবচেয়ে বড় কথা চেষ্টা। প্রতিদিনই আমার 3-4 ঘন্টা একদম পড়ার টেবিলে বসে লিখতে লিখে লিখে ম্যাথ করতেই হবে। আদারওয়াইজ ওই ম্যাথ দেখে গেলে পরীক্ষার হলে পারবো, এই অ্যাসিউরিটি আসলে আমার মনে হয় না কেউ এই চাকরি লাইফে দিতে পারবে। কারণ দেখলে মনে হয় সবই ইজি, কিন্তু করতে গেলে মিলাইতে গেলে দেখি একটা সূত্রের একটা স্কোয়ার আমি ভুলে গেছি বা দিতে যাই না, ক্যালকুলেটর একটা চাপতে ভুল করে ফেলছি। তো এটাই হয়। আমার মনে হয় ভাই এক্সামটা দেওয়া লাস্টে আমি যেটা বুঝলাম যে সব গুছানো প্রিপারেশনেরও আলটিমেট রেজাল্ট আসবে যদি আমি এটা এক্সাম গুলো নিয়মিত দিতে পারি একটা রুটিন মাসে, যে এক একটা চ্যাপ্টার সলিড মেকানিক্স আজকে এই 3 দিনের মধ্যে সলিড মেকানিক্স এর এক্সাম হবে, তো আমি এইটার আগে প্রিপারেশনটা নিয়ে এক্সাম দিলাম। সাথে নন ডিপার্টমেন্টের একটা পোর্শন থাকলে খুবই ভালো। এরপরে ফ্লুইড ডাইনামিক্স এর উপর টপিকটা পড়লাম। এই বিগত বছরে যত কোশ্চেন আসছে ওগুলো একটা সর্ট আউট যেহেতু আমি গুছিয়ে ফেলেছি ওগুলা দেখবো। এরপরে আপনাদের এখন যেহেতু জব সলিউশন জব এক্স এর আরো নতুন বই এসেছে, আরো সুন্দরভাবে গুছানো আছে ভাই। তো ওগুলা দেখে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে আমার মনে হয় ইনশাল্লাহ এখন চাকরি পাওয়া যাবে। কারণ এখন আমাদের সময় যতটুকু বই ছিল ভাই, এখন বর্তমানে বাজারে আপনাদের বই, ইমরান ভাইয়ের বই, মানে অনেক বই এখন আছে। তো খুব সুন্দরভাবে এখন চাইলে একটা মানুষ প্রিপারেশন নিতে পারে, এই আর কি। আচ্ছা, তুমি কি প্রাইভেট জব করতে আগে নাকি না ফ্রি না ছিল? ভাই, আমি পুরোপুরি পড়াশোনার জন্য ছিলাম আর কি। আচ্ছা, মাঝখানে কিছু বললে বলতে পারো। হ্যাঁ, তালাতকে ধন্যবাদ। তালাতের সাথে আসলে সালাম ওভাবে আলাইকুম ভাই। কথা হয়, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওভাবে কথা হয়নি কখনো, আসলে কাজের চাপে ও অনেক ব্যস্ত থাকে। ফুল পাওয়ার জেনারেশনে তো অনেক চাপ, এবং বেশ জি দূরে ভাই, যাতায়াতে অনেক কষ্ট হয় আর কি, যেটা আমি অনেক শুনছি। কষ্ট ভাই। জি। এটাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যেহেতু সামনে ইনশাল্লাহ বিসিএস দেওয়ার ইচ্ছা আছে নাকি? আপাতত ভাই আসলে চাকরি পেয়েছি, তো তো এখন আসলে বিসিএস দিব কিনা না কি করবো এখনো একটু ইনডিসিশনে আছি। তো এমনি চাকরি অনেক এনজয় করছি ভাই, অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ার দরুন যে কিভাবে কি মানে ফিল্ডে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করা যায় ওটা এখন করতে পারছি।
তো খুব এনজয় করছি। কিন্তু আদার দেন দ্যাট প্রেশারটা একটু হাই, এটা অস্বীকার করবো না। তো তো সবকিছুর সাথে ভালোর সাথে একটু খারাপ আসবে, এটাই তো জীবন। ভাই একটা কোশ্চেন করি। আচ্ছা, জি জি হ্যাঁ হ্যাঁ, ভাই। করো করো ভাই, সমস্যা নেই। আপনার এখন এক্সেন্ট কি? হ্যাঁ, আমার এক্সেন মুজাফফর স্যার ভাই, আপনি তো চিনেনি। মাশাল্লাহ। আহ, হ্যাঁ, আসলে সাকিব এবং তারা দুইজন হচ্ছে কলিগ, প্রাক্তন কলিগ আর কি। দুইজনই কোল হ্যাঁ, পাওয়ার সাকিব ভাইয়ের জেনারেশনে। সাথে ভাই আমার হচ্ছে ওভাবে ডাইরেক্ট পরিচয় তখন হয় নাই ভাই, তখন অলরেডি চলে গেছে আর কি। ভাই মানে একদিন কোল পাওয়ারে আসছিলেন, বাট দেখা হয় না তার সাথে। হ্যাঁ হ্যাঁ, মানে একদিন আমি যখন আসছিলেন। জয়েন করি, আমি ভাই কর্পোরেটে ছিলাম 2 মাস, তো ওখান থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার ওই এক্সাম কেমন দিতা, মানে 1 ঘন্টায় কেমনি কি করতে একটু একটু বলো, 100 মার্কের পরীক্ষা কিভাবে করতে? ভাই 1 ঘন্টায় বলতে আমি প্রথমে হচ্ছে যে নন ডিপার্টমেন্টটাই শেষ করতাম ভাই, কারণ টার্গেট থাকতো, এটা পারি না পারি জানি না, নেগেটিভ মার্কিং যেহেতু নাই, আমি সবগুলা দাগায় যাব। তো আগে হচ্ছে বাংলা ইংলিশ মোটামুটি পারতাম, ওগুলো আমার কাছে অত কঠিন লাগতো না। আর ম্যাথের মধ্যে মোটামুটি সবসময় যে ম্যাথ কঠিন আসে এমন বলবো না। তো একটু সময় লাগতো ম্যাথটাই, বাকি পারা যায়। বাট দাগায় আসতাম, ভুল ভাল জানি না, বাট দাগায় আসতাম, একটু জানি। আর এরপর হলো আপনার ডিপার্টমেন্ট পার্টসের জন্য মোটামুটি 40-45 মিনিট তো রাখতেন। ড্রয়িংটা করতাম সবার লাস্টে, কারণ জানি ড্রয়িংটা হচ্ছে আপনাদের ভাই জব হ্যাকস এর বই থেকে লাস্টের চ্যাপ্টারটা আমি ভালো করে পড়ি, ড্রয়িংটার আয়ত্তটা ভালো হয়েছিল। কারণ ওখানে অনেক ধরনের ভেরিয়েশন ছিল, অনেক ড্রয়িং ছিল, প্রচুর প্র্যাকটিস করে গেছিলাম ওগুলা, ইভেনচুয়ালি এরপরে পারছি ভাই। কারণ প্রথমে ভাই যতই আগের বই পড়তাম, ইমরান ভাইয়ের বই পড়ে ড্রয়িং গুলার ওরকম আয়ত্ত আমার আসেনি ভাই। তো এরপরে আর কি ভালো একটা ভালো পেরেছি আর কি। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে যে তোমার স্টাডি প্ল্যানটা একটু বলতে বলছে, কেমন স্টাডি করতে হবে, প্ল্যান প্লাস একটু বলছে। স্টাডি প্ল্যান ভাই আর কি, আমি টার্গেট থাকতো যে ভাই প্রতিদিন একটা ডায়েরি মেনটেন করতাম। আমি হচ্ছে ডায়েরিতে মেনটেন করে টার্গেট রাখতাম যে আজকে সকালে উঠে আমি কি কি পড়বো। তো নন ডিপার্টমেন্ট যেমন ব্যাকরণ থাকলে ব্যাকরণের একটা পোর্শন পড়তাম, ইংলিশ গ্রামার থাকলে একটা পোর্শন পড়তাম। আবার ভাই ম্যাথের জন্য শুধুমাত্র যে আমি যখন বিসিএস আর হচ্ছে ডিপার্টমেন্টাল একসাথে পড়তেছিলাম, আমি জানি না কেন পড়তেছিলাম দুইটা একসাথে। তো তখন এই ডিপার্টমেন্টাল পোর্শনের জন্য আমি 3 ঘন্টা রাখতাম, যে আমি খালি ম্যাথ করে যাব। আমার মোটামুটি যে কনসেপ্ট ক্লিয়ার, যতই ক্লিয়ার হোক কিন্তু পরীক্ষার হলে গেলে আমার ম্যাথ মিলাইতে মানে ই হয়, একটা সিলি মিস্টেক হয়ে যায়। তো আমি বসে বসে জব সলিউশনে যত ম্যাথ আছে ম্যাথ গুলা করতাম। তো এইভাবে প্রথম দিন ধরেন আমাদের সিরিয়াল ছিল ওই মানে ইমরান ভাইয়ের বইয়ের জব সলিউশনে যেমন পিডিবি এর কোশ্চেন থাকলো বা পেক্স এর কোশ্চেন থাকলো, আমি এক একটা ধরে ধরে খালি প্রতিদিন আমার টার্গেট থাকতো 3টা 4টা কোশ্চেন আমি পুরোপুরি লিখে লিখে প্র্যাকটিস করে সলভ করবো না দেখে। তো এটা ছিল আমার টার্গেট ভাই। তো এইভাবে প্ল্যান করতাম ভাই, মোটামুটি 4-5 ঘন্টা সময় দিতেই হবে ভাই আসলে চাকরির লাইফে, ডেইলি। আচ্ছা ঠিক আছে, মাসুম কিছু বলবা? হ্যাঁ, তাহলে তুমি তো প্রথম থেকেই বিসিএস এর কিছু প্রিপারেশন নিয়েছিলে যেটা বললা আর কি। জি ভাই। তো এখন জি আসলে বিসিএস এর জন্য তো নন ডিপার্টমেন্টাল পার্টটা অনেক বিস্তৃত পড়া লাগে। আর জি। আর এখন তো আমাদের ইঞ্জিনিয়ারিং সাইডে যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং পার্টটাও একটা ভাইটাল প্রিপারেশন নেওয়া লাগে, তো সেক্ষেত্রে তুমি যদি একটু জাস্ট ছোট ছোট হিন্টস আকারে বলো যে কম সময়ে একটু কম পড়ে কিভাবে বেশি আউটপুটটা নন ডিপার্টমেন্টাল পার্টে আনা যায়, যেহেতু তুমি বিসিএস এর প্রিপারেশনটা নিয়েছো এক সময়, তো তোমার একটা ভালো হুম। আইডিয়া আছে। তো একটু ছোট ভাই করে আমার যদি একটু কাইন্ডলি বিসিএস বলো। এর প্রিপারেশনও ছিল ডাইজেস্ট কেন্দ্রিক। আমি ভাই ডাইজেস্ট একটা যেটা পড়তাম ওটাই পুরোপুরি শেষ করার টার্গেট নিয়ে করতাম। আর হলো ভাই আর হচ্ছে ডাইজেস্টটা পড়তাম বলতে যে ডাইজেস্টের মাধ্যমে যে বিসিএস পুরো ক্র্যাক করা পসিবল এমনও না। তো আমি আমার মতন করে অল্প 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 করে পড়তাম ভাই, কারণ এত বিসিএস পড়তে আমার ভালো লাগতো না, খালি প্রেশারের জন্য পড়া আর কি। উপর মহল প্রেশার দিত, যে বাবা মা বলতো যে বিসিএস ক্যাডার হতে হবে, হ্যান হতে হবে। কিন্তু আসলে একটা চাকরি পাওয়া এখনকার সময়ে যে কি পরিমাণ টাফ, এটা আসলে যে চাকরির জন্য পড়ছে, সরকারি চাকরির জন্য সেই জানতে পারবে। তো বিসিএস এর জন্য ভাই বলবো ডাইজেস্টটাই একটা একটা যে কোনো একটা ডাইজেস্ট ধরে আগে পড়া শুরু করতে হবে। আর হচ্ছে বুয়েটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা মাস্ট। সো ডায়াগোনালটা আমার সময় তখন বের হয়েছিল, তো ডায়াগোনালের বইটা আমি পড়েছিলাম, তো ওইটার মোটামুটি প্রতিদিনই আমি 4-5টা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন থাকতো ওটা পড়ে যেতাম। আর পরীক্ষার আগে স্পেসিফিকলি কোনো পরীক্ষার আগে আমি মানে 2022 সালের পরীক্ষা যে পরীক্ষা যেগুলো হয়েছে, সে রিসেন্ট আসা কোশ্চেন গুলা একদম আবার দেখে যেতাম। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় একটা দুটো যদি যেটা রিপিট হয় ওটাও যদি মিস হয়ে যায় আমার, তার মানে যে পেরেছে সে আমার আগে চলে যাবে। সো আমার টার্গেট ছিল যে রিপিট কোশ্চেন কোনোভাবে মিস দেওয়া যাবে না, ওটা পারতেই হবে বাই বাই হুক অর ক্রুক।
তো এইটাই। আচ্ছা, ধন্যবাদ তালাত। শুভ কিছু বললে বলো। না আচ্ছা ঠিক আছে, আপাতত আরেকটা কোশ্চেন করছি যে এক্সামের 1 উইক আগে মানে কিভাবে প্রিপারেশন নিতে আর কি। আসলে এক্সামের 1 উইক আগে ভাই এভাবে যদি কোন পরীক্ষা আসে, এটা প্রেশার নিলে ভাই অনেক প্রেশার হয়ে যাবে, তখন ব্রেনে এত প্রেশার নিলে তো ভাই পরীক্ষার পারফরমেন্সের সমস্যা হবে ভাই। তো আমি যেটা মনে করি ভাই, যেভাবে পড়তেছিলাম, আমার আমার দুর্বলতা গুলো, আমার নিজের পজিশনটা আগে ফাইন্ড করতে হবে যে কোথায় কি প্রবলেম আমার আছে। তো ওই জায়গায় বেশি জোর দিতে হবে। কথার কথা, আমি সলিড মেকানিক্স অনেক দুর্বল যদি হই, তাহলে আমার সলিড মেকানিক্সটা ওই টপিকটা একটু ভালো করতে হবে। ড্রয়িং যতই আমি ভালো পারি, অনেক 3D 2D তুলতে পারি, কিন্তু উইদাউট প্র্যাকটিস ভাই এটা আমার মনে হয় না ভালো রেজাল্ট আসে। তো আমার, যদি আমি নিজে মনে করি আমি 3D তে দুর্বল, তাহলে আমি 3D টা পরীক্ষার 1 উইক আগে আমি একটু বেশি ফোকাস দিব। তো এরকম ভাবে ভাই আমি মনে করি নিজের দুর্বলতা ফাইন্ড করে এরপর আমাকে আগানো বেটার। ওটা পরীক্ষার 1 উইক হোক অথবা পুরোপুরি সময়টাই হোক। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইয়ে করি এবার। এবার ইয়ে থেকে চলে যাই। রুমি এখন বলবে নাকি লাস্টে বলবে? রুমি কি বলে, আছি ভাই, আছি, আমি আছি, বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, রুমি। বলতে পারবা? রুমি, হ্যাঁ। রুমি বলো, তারপর কি অবস্থা তোমার? তুমি মোটামুটি জয়েন করলা, এনপিসিবিএল এ জয়েন করলা, এখন আমাদের সাথে আছো আর কি। তো তুমি তোমার জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করো, কিভাবে প্রিপারেশন নিয়েছো, কিভাবে উপকৃত হয়েছো, একটু শেয়ার করো আমাদের সাথে। জি ভাই। ভাই আমি তো পাশ করার পর যে বাজারে বইগুলা ছিল তার ভিতরে আমি বাপ্পি স্যারের একটা বই ছিল, সম্ভবত এটা সেকেন্ড ভার্সন চলতেছিল। আমি ওই বইটা দিয়ে শুরু করছিলাম থিওরি পার্টটা, কারণ আমি দেখছিলাম মানে ওই বইটাতে কিছু কনসেপচুয়াল মানে কিছু কনসেপ্ট ছিল যেগুলো অন্যান্য বইয়ে ছিল না আর কি। আর কোয়েশ্চেন ব্যাংকের জন্য ইমরান হোসেনের যে ভলিউম 2 ছিল সেটাই ফলো করতাম। তো আমি মানে প্রথমেই ভাই আসলে ধন্যবাদ দেওয়া দরকার মাসনুন ভাই এবং শুভ ভাই, আপনাদের এমন সুন্দর একটা বই আমাদের উপহার দেওয়ার জন্য। মানে আপনাদের বইটা আরো আগে আসার দরকার ছিল আর কি। আমরা যখন শুরুর দিকে প্রিপারেশন নিছি, মানে এরকম গোছানো একটা বই আরো আগে আসলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। তো আমি মানে আমার সমস্যাটা ছিল পরীক্ষায় যখন আমি বসতাম, দেখতেছি যে মাথাটা গরম হয়ে যায় আর কি আমার। বা দেখা যাচ্ছে যে দুই তিনটা ম্যাথ অ্যান্সার করার পর 4 নাম্বার যে ম্যাথটা থাকে, তখন আমি কোয়েশ্চেন রিডিং ভুল করতেছি। কোনো একটা আমার কোনো কারণে দেখা যাচ্ছে যে মানে কোয়েশ্চেন রিডিং ভুল হোক বা ক্যালকুলেটর তাড়াহুড়া করে ক্যালকুলেটর দেখতেছি আমি চাপ দিতে যে দশমিকের পর একটা শূন্য বাদ দিয়ে দিছি, এরকম আমার মিস্টেক হইতো আর কি। তখন কোন আবার আমাদের যখন মানে পাশ করার পর 21-এ পাশ করার পর এরকম কোনো এক্সাম বেস ছিল না। তারপর ভাই মানে আপনাদের যে এক্সাম বেস একটা দেখলাম যে টপিক ওয়াইজ একটা আপনাদের যে বইটার উপরে যে মানে টপিক ওয়াইজ একটা এক্সাম বেস চালু হয়েছিল। তো আমি বইটা আপনাদের বইটা কিনলাম। কেনার পরে আমি দেখলাম যে আসলে আহ, অল্প সময়ে বইটা তো শেষ করা সম্ভব না। আপনাদের এই এক্সাম বেসে পরীক্ষাগুলো দিতাম রেগুলার। তো পরীক্ষাগুলো আসলে দেওয়ার সময় মানে আমি সবাইকে একটা কথাই বলবো যারা এক্সাম দেয় আর কি, যে মানে এক্সামটাকে একটু সিরিয়াসলি নেওয়া আর কি। মানে আমরা যখন বাসায় বসে আর কি এক্সাম গুলা দেই মানে খুব রিল্যাক্স থাকি, তো মানে কোনো দেখা যাচ্ছে 1 ঘন্টা টাইম থাকলেও 1.5 ঘন্টা বা 2 ঘন্টা নিচ্ছি সময়, একটু ঢিলেমি করতেছি, আলসেমি করতেছি, রিল্যাক্স থাকি। বাট এক্সামে যখন আমরা বুয়েটে ইসি বিল্ডিং বা ওই যে পলাশির চত্বরে গেলে আসলে মানে অনেকটা নার্ভাস হয়ে যায় আর কি। অনেকেই থাকে আমার মতো আর কি, সবাই না, অনেকেই থাকে। তো যারা আমি বলবো যে মিস করে হঠাৎ করে মানে একটা সিলি মিস্টেক করে, তাদের আমি বলবো যে এক্সামটা বাসায় দেওয়ার সময় একটু সিরিয়াসলি দেওয়া আর কি, যে না আমার মিস করাই যাবে না। আর আপনাদের এক্সাম যে দিছি তার ভিতরে বলবো যে আপনাদের মানে কোয়েশ্চেন গুলো একটু অতিরিক্ত মানসম্পন্ন আর কি। বুয়েটে দেখা যাচ্ছে এক দুইটা ট্রিকি থাকে, বাট আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনই ট্রিকি আর কি। বিভিন্ন যে আপনাদের আমি আরেকটা আপনাদের ব্যাচে পেট্রো বাংলার আগে একটা এক্সাম বেস ছিল, ওইটাতেও ছিলাম আমি। তো বেশ মানসম্মত কোয়েশ্চেন ছিল আপনাদের, মানে খুব ট্রিকি ছিল। মানে বুয়েটে আমি আমাদের সময় যেটা হয়েছিল মানে দেখা যাচ্ছিল ম্যাক্সিমাম গুলো রিপিট হইতো আর কি। হঠাৎ করে মানে 6টা ম্যাথের ভিতরে 5টাই রিপিট, একটা ম্যাথ একটু কনসেপচুয়াল দেখা যাচ্ছে, রেডিয়েশনের একটা ম্যাথ দিয়ে দিছে বা সলিড মেকানিক্স এর একটা ম্যাথ একটু ঘুরাই দিয়ে দিছে। তো আসলে ওই ম্যাথ গুলা মানে আপনি মাথা ঠান্ডা রেখে কোয়েশ্চেন রিড করে ঠিক মতো ক্যালকুলেটর চাপ দিয়ে ম্যাথটা করার জন্য মানে আমি বলবো যে আপনাদের এক্সাম বেসটা খুব দরকার আর কি। মানে যদি সিরিয়াসলি দেয়, যদি সে সিরিয়াসলি এক্সাম গুলা দেয় তাহলে তারা পারবে আমি মনে করি। সেটা
সে যেখান থেকে পাশ করুক না কেন, প্রাইভেট ভার্সিটি হোক সরকারি পাবলিক যেটা হোক না কেন, আমি মনে করি সে পারবে আর কি। যেটা আমি উপকৃত হয়েছি আর কি। তো আপনাদের ওই এক্সাম বেসে রেগুলার এক্সাম দেওয়ার পর দেখলাম যে না, আমি মিস্টেক গুলা আমার আগের মতো হচ্ছে না আর কি। ডিপার্টমেন্টালে দেখা যাচ্ছে একটু তাড়াহুড়া করতে যে ক্যালকুলেটরে ভুল চাপতাম বা কোয়েশ্চেন রিড করতে আমি ভুল করছি। এই জিনিসগুলো আসলে আমার ওই এক্সাম বেস থেকে এক্সামে অ্যাটেন্ড করার কারণে এই জিনিসটা আমি উপকৃত হয়েছিলাম। আর আপনাদের বইয়ে আমি দেখলাম অনেক মানে টপিক ওয়াইজ গোছানো আর কি অনেক। তো এখন আমাকে আমার ভার্সিটির, আমি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছি, দিনাজপুর। তো এটা আসলে অনেকে জানেই না, আমি হচ্ছে যে আপনাদের এনপিসিবিএল এ আসছি। অনেকে বলতেছে কি ওইখানে কি মেকানিক্যাল আছে নাকি। তো এমনকি আমি ভাইবা দিছি 7-8টা, 7-8টা ভাইবা দিছি। আমার কোল পাওয়ার জেনারেশনের ভাইভাতে ডাইরেক্ট কোয়েশ্চেন করে বসছে যে তো ওইখানে কি ল্যাব আছে নাকি। তো ল্যাব আছে, পূর্ণাঙ্গ ল্যাব আছে। তো মানে আমি বলবো যে এক্সাম গুলো সিরিয়াসলি দাও। আর হচ্ছে আমার ভার্সিটির যে জুনিয়ররা এখন নক দেয় যে ভাই কোন বইটা বললে ভালো হয়, আমি বলবো যে মানে আপনাদের জব এক্স বইটা অনেক গোছানো, এটা বইটা আরো আগে আসার দরকার ছিল। আর হচ্ছে আমি হচ্ছে আরেকটা বলবো যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় আমি তো ইমরান হোসেনের ভলিউম 2 থেকে সলভ করতাম তখন, ওইটাই ছিল বাজারে। আর থিওরির জন্য বাপ্পি স্যারের বইটা ফলো করতাম। বইটির যে সম্ভবত কত ব্যাচ উনি, ওমর সানি মানে বাপ্পি। আমাদের ব্যাচ আর কি, জি আমাদের জি ব্যাচ আর জি কি, জি, আমাদের সেরা ব্যাচ। জি হয়েছে উনি তো আমাদের লেকচার। আমাদের ক্লাসমেট আর কি। ও আচ্ছা আচ্ছা, লেকচারার তো বুয়েটেরই। উনি এখন অ্যাসোসিয়েট প্রফেসর আর লেকচারার ছিলেন আমাদের সময়। তো মানে আমি হচ্ছে আমি একটা ইয়া ফলো করতাম, মানে কোয়েশ্চেন ব্যাংক যখন সলভ করতাম আমি হচ্ছে আলাদা আলাদা মানে ফ্লুইড মেকানিক্স এবং ফ্লুইড মেশিনের জন্য আলাদা একটা খাতা বানাইতাম। তো মানে কোয়েশ্চেন ব্যাংক যখন সলভ করতাম ওই কোয়েশ্চেন গুলা সহ আমি হচ্ছে আলাদা খাতায় লিখতাম আর। আর হচ্ছে সলিড মেকানিক্স এর জন্য আলাদা, হিট ট্রান্সফার, থার্মোডিনামিক্স, পাওয়ার প্ল্যান্টের জন্য আলাদা খাতা, মানে খাতা আলাদা আলাদা করে রাখতাম। যাতে মাঝে মধ্যে হঠাৎ করে মনে পড়তো যে কোয়েশ্চেন তো একটা রিপিট হয়, দেখা যাচ্ছে যে রেডিয়েশনের একটা ম্যাথ ওইটা আবার নেক্সট পরীক্ষায় রিপিট হইতে পারে। তো জাস্ট মন চাইছে যে আমি একটু চোখ বুলাই। মানে তুমি বা মানে রিভিশন দিতে পারতা আর কি, রিভিশন দেওয়াটা তোমার জন্য অনেক সহজ ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে টপিক ওয়াইজ আলাদা আলাদা খাতা বানায় রাখলে এটা সবার জন্য, সবাইকে আমি একটু বলবো আর কি যে টপিক ওয়াইজ আলাদা আলাদা একটু খাতা বানায় রাখলে ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেশিনারি, তারপর হচ্ছে আলাদা একটা খাতা হিট ট্রান্সফার রিলেটেড যে আছে, আলাদা আলাদা করে রাখলে জিনিসটা আপনাদের জন্য সহজ হবে। তো এরকমই ছিল আর কি আমার প্রিপারেশন। আচ্ছা, আমি একটা এড করি এখানে। ওখানে ওর হলো যে মানে অনেকে তো কোশ্চেন করে যে ভাইয়া ভার্সিটি এই সমস্যা, ভার্সিটি এটা আমি পারবে দিয়া, বাট মানে ওর ক্লাস ভার্সিটি তো শুনতে মাসাল্লাহ। শুনতে আবার একটু topic ওর ভালো লাগে। ওর এই ভার্সিটি যে থেকে। ভাইয়ের তাই শুনতেছি না, মানে টি নামের কিন্তু একজন। ইনি কিন্তু ইয়ে হলে ছিল ওইটা নাকি আচ্ছা হাজি আচ্ছা, জানে টিপু রায়হান মনে হয় না? মাসুন ওটা ইয়ে করো, আমি ইয়ে করে রাখো। আচ্ছা ভাই বলেন। আচ্ছা শোনা, এখানে হলো যে আমি হ্যালো, ভাই মিউট হয়ে গেছে, হ্যাঁ বলেন। মাসুন আমি বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো মেহেদি, বলো হ্যাঁ। আচ্ছা, আমি বলতেছিলাম যে অনেকেই বলে আর কি যে ভার্সিটি, মানে আমি ও ভার্সিটি পড়ছি, এটা তো ভাই বেশি ইয়া, ভালো ভালো ভার্সিটি না বা এরকম সমস্যা। কিন্তু ওকে দেখলে বোঝা যায় মাসাল্লাহ ও তো অনেকগুলো ভাইবা দিচ্ছে, মানে ভার্সিটি ম্যাটার করে না। ভিতরে হলো যে জি জি কে ভাই। কোথায়, মানে ভিতরে কি আছে ওটা হলো ম্যাটার করে, ভিতরে কি আছে বা এক্সামে গিয়ে কি কি করার পারে সেটা ম্যাটার করে। কাজে এটা নিয়ে কারো হীনমন্যতা বোঝার কিছু নাই। ঠিক জি আছে, ভাই, এটা জি ভাই, এটা হলো আরেকটা বড় কথা। হচ্ছে যে মানে অনেকে পরীক্ষা দিয়ে হতাশ হয়ে বলে যে বুয়েটে কোয়েশ্চেন ফাঁস হয় এই সেই হ্যান ত্যান। মানে এগুলা আপনারা, আমি বলবো যে একটু হতাশা কাজ করে বাসায় যখন পাশ করার পর চাকরি বাকরি হচ্ছে না। বাবা মাই ফোন দিত যে বাবা কি অবস্থা, এক্সাম কি টিকছো নাকি। কিন্তু জিনিসটা র্যাগের মতো লাগতো আর কি, যে কিভাবে বলি যে পরীক্ষা টিকতেছি না, ঠিক আছে। তখন বলতাম যে হ্যাঁ বুয়েটে তো কোয়েশ্চেন ফাঁস হয়ে যায়, সারা পার্সিয়াল মার্কস দেয় না এই সেই হ্যান ত্যান। তা আসলে এগুলা বা ভাইবা বোর্ডে বুয়েট প্রেফার করে এই সেই। তা আমি যে মানে নিউক্লিয়ারে ভাইবা দিছি, আপনাদের ফ্লুইড মেকানিক্স এর মামুন স্যার ছিল, মানে এইভাবে বলা সুন্দরী মামুন স্যার বলতো আর কি। সুন্দরী মামুন এভাবে বলা ঠিক না। মামুন স্যার যথেষ্ট আমার প্রতি ইয়া ছিল আর কি। আমি ভাইবা বোর্ডে যেমন কোল পাওয়ার জন্য সে আমার একজন ফার্স্টে বলছে যে তোমার ভার্সিটিতে ল্যাব আছে, ফার্স্ট কোয়েশ্চেন আমাকে এটা। তো মানে তখন বুঝতেছি যে না, একটু মানে আমাকে হয়তো বা অন্যভাবে দেখছে, বাট মামুন স্যার যথেষ্ট ইয়া ভাবে দেখছে যে ওইখানে মেকানিক্যাল আছে, আমি গেছিলাম এই সেই হ্যান ত্যান, ও ভালোভাবে বলছে আর কি। তো আসলে মানে মনে ওরকম কিছু রাখা আমি বলবো না, কেউ রাখবেন না যে বইটা কোয়েশ্চেন ফাঁস হয়ে যায় বা পার্সিয়াল হয় এই সেই হ্যান ত্যান। ঠিক আছে, এটাই আর কি। হ্যাঁ,
সেটাই, মানে তুমি ভাইবা দেওয়ার সময় বুয়েট দেখে যে বুয়েট প্রেফার করে বিষয়টা এমন না। তুমি যখন এনপিসিবিএল এ ভাইবা দিয়েছো তখন বুয়েটের স্যাররা তোমাকে অনেকটা অপটিমিস্টিক হিসেবেই পাইছে আর কি, জি জি তোমাকে জি জি জি। অনুপ্রেরণা দিছে এই এবং স্যার ছিল, ওই যে আপনাদের চেয়ারম্যান কি যেন নাম, আশিকুর স্যার ছিল, আশিকুর স্যার আর মামুন স্যার ছিল, একবার একটা পাই দিছে আশিকুর স্যার। কিন্তু অনেক কড়া আর কি। এই আমাদের কি দানি যে আল্লাহ বড় করে না, উনি আশিকুর রহমান নাকি? জি জি আশিকুর জি রহমান। জি যে 223 না 222 নাম্বার, আমি মাস্টার্সে ভর্তি ছিলাম তো, তো আশিক স্যারকে দেখতাম, তো উনি অনেক ইয়া ছিল আর কি। আচ্ছা, দানিয়ালা তো তার বুঝছি না, হ্যাঁ উনি একটু স্যার একটু খুবই কড়া মানুষ ছিল, আমাদের ক্লাসও খুব মেশিন টাইট ডিজাইন, রাখতো আর কি। মেশিন ডিজাইন পড়াইতো আমাদের, মেশিন হ্যাঁ ডিজাইন। জি জি। খুব খুব জ্বালাইছে, খুব জ্বালাইছে ক্লাসে। তবে হ্যাঁ, সারা ক্লাস করে আমরা মেশিন ডিজাইন ওনার ক্লাস করার পর আসলে বাসায় এসে পড়াতো না কিছু, এত ভালো পড়াইতো, মাশাআল্লাহ খুব ভালো পড়াইতো স্যার। এবং ক্লাস লেকচার থেকেই আর দিত সব স্যার, কিন্তু ক্লাস লেকচার থেকে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি দিত। নতুন কিছু মানে পুরান কিছু দিত, নতুন কিছু সব পুরান গুলাই দিত আর কি। আচ্ছা, আর হলো যে এখানে এবং নতুন আরেক কিছু কি আরেক বলবা নাকি? আরেকটা বিষয় যেটা মানে কোনো প্রশ্নে মেশিন ডিজাইনের প্রশ্ন আসলে আমরা বুঝতে পারি এটা কি আশিক স্যার করছে নাকি অন্য কেউ করছে, এটা বোঝা যায়। তাই না? হ্যাঁ হ্যাঁ, স্যার লিখে থেকে দিত। আচ্ছা, আহ আর কিছু জিজ্ঞেস করার আছে ওকে নাকি? এবার এই পাঁচটা কাছে যাবো তাহলে। হ্যাঁ রুমি, তুমি যদি ছোট করে একটু বলো যে তুমি নন ডিপার্টমেন্টাল প্রস্তুতিটা কিভাবে নিছো, আর হচ্ছে যেহেতু তুমি আহ, মানে ভার্সিটির বিষয়টা মানুষকে কাটাই দিলা যে ভার্সিটি কোনো ম্যাটার না, তো সেক্ষেত্রে তুমি তোমার প্রিপারেশনের প্ল্যানিংটা সুন্দর করে বললা যে বই গুছাই গুছাই রাখা বা নোট করা, টপিক ওয়াইজ নোট করা। পরীক্ষার আগের মুহূর্তে তুমি কিভাবে নন ডিপার্টমেন্টালের প্রস্তুতিটা নিতা, বিশেষ করে পাওয়ার সেক্টরের ব্যাপারে তুমি যদি বলো যে পাওয়ার সেক্টরের কোশ্চেন কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, বা বাংলা ইংরেজি ছোট করে তুমি যদি একটু বলো। আচ্ছা আচ্ছা, নন ডিপার্টমেন্টালে আমি হচ্ছে এই প্রথম দিকে একটু বিসিএস এর একটা হচ্ছে কোচিং এর সাথে যুক্ত ছিলাম। তো তখন মানে আমার বিসিএস প্রিপারেশন ইচ্ছা ছিল না, বিসিএস আমি ট্রাইও করি নাই। তো ওইখানে হচ্ছে বাংলা, তারপর ইংলিশ বুয়েটে যা আসে, তারপর বাংলাদেশ বিষয় বলি, আর হচ্ছে জেনারেল ম্যাথ যেটা, সেগুলো হচ্ছে আমি মানে আগে বেসিকটা একটু ক্লিয়ার করে নিছি ক্লাস থেকে, ওই ক্লাস লেকচার থেকে আমি হচ্ছে একটা রেকর্ডিং পাইছিলাম আর কি। তো তারপরে হচ্ছে আমি এই একটা কোয়েশ্চেন জব সলিউশন, ওইটা হচ্ছে আপনার প্রফেসর জব সলিউশন, একটা মোটা একটা বই পাওয়া যায়। ওইটাতে আমি হচ্ছে প্রচুর মানে প্র্যাকটিস করতাম আর কি। ওইখানে হচ্ছে বিগত সালের বিভিন্ন নন ক্যাডার বা নবম দশম গ্রেড যে পরীক্ষাগুলো হইতো, ওই এক্সাম, ওই পরীক্ষাগুলো মানে সলভ করতাম, শুধু বাংলা ইংলিশ বাংলাদেশ বিষয় বলি। আমি একটু ইয়া ছিলাম, আলসে ছিলাম তো, ফাঁকিবাজ ছিলাম, তো সব ট্রাই করতাম না আর কি। তো হচ্ছে ওইগুলা একটু বেশি বেশি প্র্যাকটিস প্র্যাকটিস করতাম, জেনারেল ম্যাথটা ওইখান থেকে প্র্যাকটিস করতাম। আর এই আপনার হচ্ছে এই যে পাওয়ার সেক্টর যেটা, ওইটা এই ওয়েবসাইট থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করতাম। আমাদের সময় হচ্ছে আমি একটা পিডিএফ পাইছিলাম, ওই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স, তারপরে কাইসার ভাই কিছু আমাদের জন্য ছোট ছোট মানে কোয়েশ্চেনের মতো অবজেক্টিভ টাইপের, উনি হচ্ছে তথ্যগুলা গুছায় হচ্ছে পিডিএফ বানাইছিল, ওইটা পাইছিলাম আমি। ওগুলো হচ্ছে একটু চোখ বুলাইতাম। আর আমি হচ্ছে পিডিবির ওয়েবসাইটটা, আর হচ্ছে ওই যে একটা কি একটা ওয়েবসাইট আছে পাওয়ার সেল, ওইটা থেকে আমি কোয়েশ্চেন মানে ওই যে এক নজরে একটা ট্যাব আছে এরকম, ওইখান থেকে আমি আপডেট গুলা নিতাম। আর একটা হচ্ছে অবসর সময় মানে আমার নন ডিপার্টমেন্টের পার্টটা ওই যে আমি এই জব সলিউশন থেকে নিতাম, প্রফেসর জব সলিউশন, ওইটাই আমি বেশি বেশি সলভ করতাম আর কি। আর আর যদি বলেন না পরীক্ষার আগে, আমি হচ্ছে মানে হিট ট্রান্সফারের জন্য যেমন বললাম যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে রাখা, তেমনি সবগুলা সূত্র, শুধু সূত্রগুলা আমি হচ্ছে লিখে রাখতাম আর কি। তারপর হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর সবগুলা সূত্র লিখে রাখতাম, জাস্ট সূত্রগুলা চোখ বুলা যেতাম আর কি। কনসেপ্ট তো আগে ক্লিয়ার করতেই হবে, আপনাদের যে এক্সাম আছে পরীক্ষাগুলো দিয়ে দিতাম, ওইখানে মানে ডিসকাশন হইতো, কনসেপ্ট আগে ঠিক রাখতে হবে, তারপরে হচ্ছে আমি হচ্ছে সূত্রগুলা লিখে রাখতাম, ওগুলা চোখ বুলা যেতাম আর কি। হ্যাঁ রুমি, তুমি তো এনপিসিবিএল এর পরীক্ষায় যেহেতু টিকে এখন জবে আছো, তো এনপিসিবিএল এর ডিপার্টমেন্টাল পার্ট থেকে অবজেক্টিভ আসে। তো সেক্ষেত্রে তুমি তো এই জিনিসটা মানে ওভারকাম করেছো, তো সেই ব্যাপারে তুমি একটু ছোট করে বলো যে ডিপার্টমেন্টাল এর এমসিকিউর জন্য কি প্রস্তুতি নেওয়া যায়, অল্প করে। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ভাই আমি যেটা দেখছি আমার কাছে সহজ লাগছিল, কারণ হচ্ছে ওই যে আমি বললাম সূত্রগুলা যে আমি লিখে রাখতাম, তার আগে হচ্ছে সূত্রগুলা পুরোপুরি কনসেপ্টটা আগে ক্লিয়ার করতাম আর কি। ওই কনসেপ্ট গুলো আমি যখন ক্লিয়ার করতাম, আমার ডিপার্টমেন্টালের বেসিকটা আর কি ক্লিয়ার হয়ে যাইতো। আর হচ্ছে তেমনি ভাইভা বোর্ডেও আমি ওইটার জন্যই পারছি আর কি। না হলে আসলে যদি আমি সূত্রগুলা মানে মুখস্থ তো রাখতে হবে আগে হচ্ছে,
তার মানে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। যখন কনসেপ্ট গুলো আমি ক্লিয়ার করতাম তখন হচ্ছে মানে তখন এই কারণে আমার বেসিকটা স্ট্রং ছিল দেখে আমি অবজেক্টিভ গুলা সহজেই পারতাম। বাট যদি আমি সূত্রগুলা মুখস্থ করলাম ভালো, সাপোজ আপনার এই যদি সূত্রগুলোর একটা দিয়ে দেন নোট টাইপের, আমি যদি নিজে থেকে মানে বেসিকটা ক্লিয়ার না করি বা কারোর সাথে ডিসকাশন করে, আপনাদের সাথে ডিসকাশন করে বেসিকটা ক্লিয়ার না রাখি, তাহলে হচ্ছে ডিপার্টমেন্টাল অবজেক্টিভ গুলো আমি মনে করি যে একটু কঠিন হয়ে যাবে তার জন্য আর কি। হ্যাঁ, ধন্যবাদ রুমি তোমাকে। তুমি অনেক আচ্ছা আচ্ছা ভাই, সুন্দরভাবে একজন বুঝাই মনে বলছো বলছে এটা। 1 ঘন্টার ভিতরে কতটুকু, এটা কি ভাই আমি কিছু বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো, তুমি বলো। ভাই এটা আমি করতাম কি, মানে প্রথম দিকে তো পরীক্ষাগুলো দিতাম, স্যাররা বলতো যে প্রথম 5 মিনিটের ভিতরে কোনো লেখালেখি করা যাবে না। তো আমরা তখন করতাম কি, ডিপার্টমেন্টাল নিয়ে বসে থাকতাম, হতাশ হয়ে যেতাম। পরে দেখতাম যে ডিপার্টমেন্টালে আসলে কোয়েশ্চেন রিড করার অনেক টাইম থাকে, অ্যান্সার করার সময় দেখা যাচ্ছে আমি যদি ভুলও রিড করি আবার 2বার পড়া যায়, বাট অবজেক্টিভে তো আসলে এই টাইমটা থাকে না, একটা যেটা তাকাইছি সেটাই। তো আমি করতাম 5 মিনিট টাইম দিত, তো জাস্ট একটা চোখ বুলাইতাম যে প্রিন্টে সমস্যা নাই, তারপরে অবজেক্টিভ গুলো আমি নোট দিয়ে হচ্ছে দাগায় রাখতাম। একের মনে করেন দিছে যে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি, আম, নোট দিয়ে একটা মানে মার্ক করে রাখতাম, কিন্তু তো কলম দেওয়া যাবে না। আমার ফার্স্ট বেঞ্চে বললে অনেকে কলম দিয়ে দাগ দিলে তো আসলে ধরা খেয়ে যাবে। তো আমি হচ্ছে নোট দিয়ে দাগে হচ্ছে 5 মিনিট আমার 10টা অবজেক্টিভ আমি অ্যান্সার করে ফেলছি আর কি। ঠিক আছে, তারপরে জাস্ট অপোজিট পৃষ্ঠায় যে বৃত্তগুলো ভরার ছিল আমি হচ্ছে 1-এর 2, 3-এর 4, 5-এর 6, 2, 3, 4 এইভাবে করে ফুটা 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 দিয়ে আমি হচ্ছে অ্যান্সার গুলা করতাম। এতে আমার হচ্ছে পৃষ্ঠা যে উল্টানো অনেকবার, মানে 50টা অবজেক্টিভের জন্য 50 বার পৃষ্ঠা উল্টানো হচ্ছে, আমি হচ্ছে একবার কয়েকটা করে করতাম আর কি। এতে হচ্ছে অনেকটা টাইম কভার হইতো। আমার প্রথম দিকে একটা পাওয়ার পয়েন্টের এক্সামে আমি মনে আছে আমি কোয়েশ্চেনই পড়া শেষ করতে পারিনি, এমনও গেছে আর কি এক্সাম। কোয়েশ্চেন পড়ে শেষ করতে পারিনি, টাইম সময় শেষ হয়ে গেছে 1 ঘন্টা। তো আমি হচ্ছে এই ট্রিক্সটা কাটাইতাম আর কি প্রথম 5 মিনিটে। আপনারা করতে পারেন। হ্যাঁ, ভালো একটা কথা বলছো, এটা একটা ভালো টিপস। তোমাকে ধন্যবাদ, ভালো একটা টিপস দিচ্ছো। হ্যাঁ, শুভ, কিছু বলবা? না, আমরা পার্থ দিকে যাই খেলা তাহলে এবার। পার্থ অনেকক্ষণ ধরে বসে আছে অবহেলিত হয়ে, ওর কাছে যাওয়া দরকার। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা রুমি, তোমাকে ওকে, ধন্যবাদ। পার্থ কই? হ্যাঁ, মেহেদি। হ্যাঁ, আচ্ছা। পার্থ পড়েছিল আচ্ছা, আমার বন্ধু মানুষ। আর হলো যে হুম। ও মাসাল অনেকগুলা জবে ছিল। প্রথম ছিল যে মেট্রো রেলে ছিল, ওইখান থেকে সুইচ করে ওর আশুগঞ্জ জব হয়েছিল। মেট্রো রেলের পর আশুগঞ্জ জব হয়েছিল, আশুগঞ্জ যায়নি, সে মেট্রো রেলে ছিল। বাসা থেকে মেট্রো রেলে হেঁটে হেঁটে অফিসে যেত, আমি হেঁটে হেঁটে বাসায় আসতাম। খুব আরামে চাকরি ছিল। পরে মেট্রো রেল চাকরি ছেড়ে দিছে, ছেড়ে ইয়েতে গেছিস না, এই সম্ভবত এই নেসকোতে নাকি, নাকি ওজো পাডিকো, আচ্ছা, আমি তারপরে যে আমি পিক্সেল। বলি। আমি আচ্ছা, হ্যাঁ। মানে আশা করি সবাই আজকে হচ্ছে বক্তারা সবাই হচ্ছে নতুন। সবাই অধিকাংশ মনে হয় 16 বা 15 ব্যাচ। তা আমি হচ্ছে 13 ব্যাচ মেহেদি মাসনুনের সাথে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার জার্নি হচ্ছে অনেক বড়। মানে আর ফুটবল ম্যাচ যেমন 2 হাফে খেলা হয়, সেরকম হচ্ছে আমার 2 হাফে হচ্ছে পরীক্ষার একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে আহ আহ, পা- প্রথমে যখন পাস করি তখন ছিল হচ্ছে বুয়েটের একটা ফেজ। আর আমার পরের হাফ যখন এটা বর্তমান হাফ চলতেছে তখন হচ্ছে অন্যভাবে। তো প্রথমে আমাদের 1.5 ঘন্টার পরীক্ষা ছিল। 1.5 ঘন্টা পরীক্ষাগুলা একই রকম ছিল, কিন্তু এগুলাতে ডিপার্টমেন্টাল অংশ বেশি করে থাকতো। তো ডিপার্টমেন্টাল অংশ হচ্ছে ওই সময় আমাকে অবশ্যই বলতে হয় যে ওই সময় বই মাত্র ছিল হচ্ছে একটাই, ইমরান ইমরান ভাইয়ের বই। ইমরান ভাইয়ের বই ভালো। উনি সম্ভবত রুয়েটের সিলেবাসকে ফলো করে হচ্ছে এই বইটা তৈরি করছে, এবং পরবর্তীতে যত পরীক্ষা দিছে উনি সেটাকে হচ্ছে ইনরিচ করছে। কিন্তু অধিকাংশ পরীক্ষা হয়তো হচ্ছে এখনো হয় হচ্ছে বুয়েটে। তো আমরা যারা বুয়েটিয়ান, আমিও বুয়েট 13 ব্যাচ, আমরা বুয়েটিয়ানরা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সুবিধাটা পাইতাম যে আমরা ইমরান ভাইয়ের কোশ্চেন গুলা ফলো করতাম। কিন্তু আমরা বিশেষ করে আমি আমি সেই জিনিসগুলা হচ্ছে নিজের মতন করে হচ্ছে আলাদাভাবে নোট করে রাখতাম। যে ধরা যাক একটা যে কোনো পাম বা যে কোনো কিছু ম্যাথের কোশ্চেন, সেগুলা হচ্ছে আমাদের স্যাররা, যেহেতু বুয়েটে পরীক্ষা হয় এবং মেকানিক্যালের যে কোনো ইয়ে আমাদের স্যাররাই করছে। দেখা যেত এই প্রিভিলেজটা আমরা পাইতাম যে যে কোশ্চেনটা হচ্ছে স্যার করছে
বা আমাদের ক্লাসে পড়াইছে সেটা হচ্ছে সরাসরি দিয়ে দিছে, যেটা নাকি ইমরান ভাই হয়তো বা অন্যভাবে করছে, কিন্তু আমরা হচ্ছে সেই জিনিসটা সাজায় ওইভাবে করে ফেলতে পারি। যে ব্যাপারটা হচ্ছে এখনো জব এক্স এর বইয়ের মধ্যে আসলে আপনারা পাবেন, যে দেখা যাবে যে মেহেদী মাসুম দুইজনই যেহেতু হচ্ছে বুয়েটের, এবং তাদের হচ্ছে ওই যেই সিলেবাসটা আছে, এবং এখন যেহেতু নতুন নতুন অনেকে মেহেদী আর মাসুমের সাথে কাজ করতেছে, তো দেখা যাবে যে হচ্ছে আপনার বুয়েটের যে নিউ নিউ, মানে স্যাররা তো সাধারণত পরিবর্তন হয় কোর্স, ফলে যে প্রশ্ন করে সেটাও আসলে পরিবর্তন হয়। তো এই জিনিসটা আপনারা জব হ্যাক্সে এই প্রিভিলেজটা আসলে পাবেন, যে ওই যে পরিবর্তনের সাথে যে কোশ্চেন গুলা সেগুলো আপনি জব এক্সে আসলে পাইতে পারেন। তো আমি যেটা বলতেছি যে প্রথম দিকে হচ্ছে আমার অনেকগুলা, মানে প্রথমে আমার ইচ্ছা ছিল একটা বেসরকারি দিকে যাওয়া। তো অদ্ভুত কারণে ওয়ালটন ছাড়া হচ্ছে কেউ আমাকে ভাই ভাই ডাকে নাই। তা প্রথম দিকে হচ্ছে তো যখন নাকি একেবারে কোথাও আসতেছে না, তো আমাদের শুরুর দিকে জিনিসগুলো আসলে এতটা বুঝতামও না। তা বিসিএস নিয়ে আমাদের একটা মানে অন্যরকম ই ছিল, যে বিসিএস অনেক ধরনের ঝামেলা আছে, যেটা এখনো আছে। একজন ধরেন বিসিএস ক্যাডার অনেক কিন্তু আসলে হার্ড ওয়ার্ক বা তার অনেক টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়, সেই জিনিসটা আপনার এখনো আছে এবং এখনো। তো এই সকল বিষয়ের থেকে আমি চেয়েছিলাম যে আমি অনেক, মানে আমি অনেক স্টাডি করে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, মানে আমার প্রথম দিকে একটু খারাপ ছিল, পরের দিকে হচ্ছে অবশ্যই মেহেদীকে একটা ধন্যবাদ দিতে হয়, যে মেহেদী ওই সময় টি1 এর দিকে হচ্ছে আমাদের বুয়েটের রাকিব স্যার আছে 12 ব্যাচের, উনার নোট গুলো যদি মেহেদী কালেক্ট করে না দিত, তো ব্যাপারগুলো আসলে অনেক অন্যরকম হইতো। তো পরের দিকে আমি অনেক কষ্ট করে হচ্ছে যে আমার সিজিটা উঠাইছি, তো আমার লাস্টের 4 টার্ম গুলো হচ্ছে অনেক ভালো পড়া ছিল। তো জিনিস হয়েছে যে আপনার ওইভাবে যখন হচ্ছে আমি আসছি, তা আমার ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং জব গুলোর দিকেই থাকি। তো প্রথম দিকে দেখা যেত যে আমার ফার্স্ট পরীক্ষা ছিল, আমি বাংলাদেশ ব্যাংকের হচ্ছে, এটা প্রায় 2018 সালের দিকে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে একটা পরীক্ষা দিয়েছিলাম। তো তখন আমি দেখেছিলাম যে আমি যা লাস্টের 2 বছরে পড়ছি, এটা আমি সবাইকে বলবো যে যে কোনো বই হচ্ছে আপনার জন্য সহায়ক অবশ্যই, কিন্তু তারপরেও লাস্টের 4 বছরে আপনি, সরি লাস্টের 2 বছরে, মানে আপনার আন্ডার গ্রাডের লাস্টের 2 বছরে আপনি যে যত ভালোভাবে পড়বে, সেটা সে জব, মানে তার জন্য সুবিধা হচ্ছে সেটা জব হেক্স হোক, কায়সার ভাইয়ের বই হোক, বা ইমরান ভাইয়ের বই হোক, তো তাদের সবাই সেটা হচ্ছে ভালোভাবে গ্র্যাব করবে। তো কেউ যদি হচ্ছে এখনো পাস না করা থাকে, আমি বলবো যে আগে ভালো করে হচ্ছে লাস্টের যে চারটা চারটা টার্ম আছে সেই টার্ম গুলো হচ্ছে শেষ করবে। এবং যে শেষ করবে, আমাদের মধ্যেও এমনও অনেক আছে যে আমাদের যারা ভালো জব পাইছে, আমি আপনাকে কয়েকজন আছে ডেস্কতে পিজিসিবি তে, এবং এরা অধিকাংশ হচ্ছে হাই, দেখা যাচ্ছে 3.6 বা হাই লেভেলের। মানে এদের সুবিধাটা হয়েছে কি যে এরা শুরুতে জিনিসগুলো গ্র্যাব করতে পারছে অনেক ভালোভাবে। তো আমি বলবো যে কেউ যারা এখনো পড়াশোনা শেষ করেনি হয়তো ভাবতেছে যে, মানে যেটা নাকি আমাদেরও 4.1 4.2 তে মনে হয়েছিল যে আমি এখনই জব এক্স এর গ্রুপে ঢুকবো, হয়তোবা এমন অনেকে আছে হয়তোবা, সে ভাবতেছে আমি এখনই জব পাবো না জব এক্স এ। তা আমি বলবো লাস্টের 4 টার্ম আপনি ভালোভাবে করেন, এটাই আপনার সবচেয়ে আগায় রাখবে আপনাকে। পরে গিয়ে আপনি দেখবেন আপনার ডিপার্টমেন্টাল অংশটা অনেকভাবে আগায় থাকবে। তো আমি হচ্ছে প্রথমে যখন আমি হচ্ছে এই পরীক্ষাগুলো দেওয়া শুরু করি, তো আমার সমস্যা ছিল যে আমার প্রথম যে 4 টার্ম যেখান থেকে অনেক কোশ্চেন হয়, তো সেই 4 টার্মে আমি অনেক কিছু পারি না। তো আমার ভাইও হচ্ছে বুয়েট 16 ব্যাচের ছিল, এবং ওর হচ্ছে সিজিটা হচ্ছে অনেক হাই ছিল। তো আমার সিজিটা একটু মিডিয়াম রেঞ্জে থাকায় 3.3 দিকে, তো ও হচ্ছে আমাকে পরের দিকে হচ্ছে এই হেল্প গুলো করে, যে আমার সলিড মেকানিক্স এর বিম, আমি বিমের ইগুলা পারতাম না, মানে বুয়েট থেকে পাশ করে ফেলছি, কিন্তু আমি তখনও এসএফডি বা মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে আমি আঁকতে পারি না। তো প্রথমে যখন আপনার চাকরি খোঁজার, তখন বুঝলাম যে বেসরকারিতে হচ্ছে আপনার, আপনি যেখানে সিভি ফ্লট করবেন সেখানে হচ্ছে যদি আপনার পরিচিত কেউ না থাকে, মানে যে আপনাকে অন্তত যাকে বলবেন যে ভাই আমার ইটা অন্তত দিয়ে দিবেন, মানে আমি যেন অন্তত ভাইবাটা দিতে পারি, এমন কেউই যদি আপনার পরিচিত না থাকে, আপনার আসলে কোথাও থেকে কল পাওয়াটাই হচ্ছে খুব হার্ড। মানে আপনাকে সবাই হচ্ছে প্রথমে দেখা যাবে আপনি সিরিয়ালে পিছে। তো আমি তখন ভাবলাম যে আমি চান্স পাইলে হচ্ছে পাওয়ার কোম্পানি বা সরকারি কোম্পানি যেগুলো আছে, আহ
সরকারি প্রতিষ্ঠানগুলো সেগুলোতে পাবো। তা প্রথমে আমি যে জিনিসটা ভুল করছি, এটা আমাদের ব্যাচে অনেকেই করেছে, যে প্রথমে তারা হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। মানে আমাদের এরকম অনেকেই আছে যে এখন তারা 40তম বিসিএস এ ক্যাডার হয়ে গেছে। তো এইখানে আমি আরেকটা আপনাদেরকে বলবো, ওই যে টিপস বলবো, যে এখন যেহেতু প্রথম আপনি 4 বার মাত্র হচ্ছে বিসিএস দিতে পারবেন আপনি বের হয়ে, আমার সবচেয়ে মনে হয় যে আপনার সবচেয়ে ভালো যে আপনি একটা বিসিএস এর প্রিপারেশন, মানে বিসিএস এর প্রিপারেশনটা নিলে আপনার সুবিধা কি, আপনি আপনি বিসিএস এ যেতে চাচ্ছেন না সেটা আমি বুঝলাম। বিসিএস এর প্রিপারেশন নিলে আপনার সুবিধা হবে যে আপনার অনেক কিছু হচ্ছে আগায় যাবে। ধরেন আপনি বিসিএস ক্যাডারের মতন পারলেন না, মানে বিসিএস যারা যায় তাদেরকে হচ্ছে ওই যে জিনিসগুলো, টপিক গুলো বা সাবজেক্ট গুলা, সেগুলো একটা হিউজ নলেজ লাগে। মানে তারা কিন্তু অন্য ভাবে ওইভাবে পড়তে পড়তে থাকে। আর শুধু প্রিলি না, বিসিএস এর পরে তাকে রিটেনে আরো বড়, মোটামুটি কেউ যদি বিসিএস এ পিলি আর রিটেনটা পার করে যায়, তার নন ডিপার্টমেন্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমি বলবো যে এত সব কিছুর মধ্যে আপনি যদি পাস করে বের হয়ে একটা বিসিএস এর ফুল প্রিপারেশন নেন, এবং জিনিসটা আমি বলবো যে অন্য ইভাবে না, ফুল প্রিপারেশন নেওয়ার পর আপনি বিসিএস এ দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনি ওইভাবে হচ্ছে আপনার সময়টা ইউটিলাইজ করলেন। তো আমি বলবো যে আপনার অন্তত বুয়েটে যত কোশ্চেন হয়, যদিও বুয়েটে কিছু ট্রিকি কোশ্চেন হয় নন ডিপার্টমেন্টে, তো বুয়েটের কোশ্চেন গুলো হচ্ছে আপনার মানে মিডিয়াম, আমি বলবো বুয়েটে যদি 40 মার্ক, আমি সাধারণ মেথডটা পরে বলবো, বুয়েটের যে 40টা হচ্ছে নন ডিপার্টমেন্ট থেকে আসে, 40-এর মধ্যে আপনার আসলে অনেকটাই হচ্ছে কভার হয়ে যাবে। তো এখানে আমি আসলে নন ডিপার্টমেন্টটা আরেকটু বলি, যে বুয়েটে যে নন ডিপার্টমেন্ট গুলো হয়, তা এখানে তো আপনি দেখবেন যে 20 মার্ক থাকে হচ্ছে সাধারণ ম্যাথ, মানে সাধারণ গণিতে। আপনার 10 মার্ক থাকে পাওয়ার সেক্টর, যেগুলো পাওয়ার রিলেটেড। আমি পাওয়ার রিলেটেড ব্যাখ্যা দিচ্ছি কারণ ওরা যেহেতু বেশি কোশ্চেন করে। আর বাকি হচ্ছে 30 মার্ক থাকে হচ্ছে ম্যাথ, সরি 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 বাংলা, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, তারপর ইংরেজি ব্যাকরণ, আর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আর আন্তর্জাতিক বিষয়াবলী। তো আমি বলবো যে এই সকে যদি আপনি বিসিএস এর ফুল প্রিপারেশন নেন, এবং তারপরে ফুল প্রিপারেশন নেওয়ার পর একই সাথে আপনি কয়েকটা বই পাবেন, এটা আমার আগের বক্তারাও হচ্ছে বলছে, যে আপনি ডায়াগোনাল হচ্ছে জব সলিউশন আছে ডায়াগোনালের। এখানে সুবিধাটা হচ্ছে যে ওরা ওদের যে জব সলিউশন আছে ওখানে আপনি পাবেন, ওরা প্রতি বছরই হচ্ছে জিনিসটা রিনিউ করে। এবং আপনি ডায়াগোনালের জব সলিউশনের সাথে হচ্ছে আপনি ধরেন ওদের ফেসবুকে আপনার পেজ আছে, সেখানেও হচ্ছে ওরা জিনিসগুলাকে হচ্ছে প্রতি পরীক্ষার পর আপডেট দেয়। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে আপনাদের আরো আছে, যে যেমন মেয়েদিরা জব এক্সেল হচ্ছে আপনার বিভিন্ন নন ডিপার্টমেন্ট হচ্ছে আপনার করবে, নন ডিপার্টমেন্ট পরীক্ষা নেয়। তো আপনারা যদি ওখান থেকে পড়েন এবং ওদের যে নন ডিপার্টমেন্ট পরীক্ষাগুলো হয় সেগুলো যদি দিতে থাকেন, কারণ বিসিএস এর সাথে এটার একটা পার্থক্য আছে যে আপনার বিসিএস এ কিছু মানে প্যাটার্ন আছে, ও বুয়েট ওই প্যাটার্নটা মোটামুটি ফলো করে, কিন্তু তারপরে একটা সমস্যা হয় যে তাদের কিছু পিকুলিয়ার কোশ্চেন থাকে। আপনি এনডব্লিউবিজিসিএল এর কোশ্চেনও যদি আপনি ফলো করেন, আপনি দেখবেন যে ওরা হচ্ছে দিবস, তারপর কে হচ্ছে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করে, তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে অনেক কিছু বলে। তো এখানে আপনার বুয়েটের পরীক্ষার জন্য আপনার আহ, আমি বলবো যে বুয়েটের পরীক্ষার ঠিক আগের 1 মাসের যত ঘটনা হয়েছে, ধরেন আপনার এনডব্লিউবিজিসিএল এর পরীক্ষা হলো 8 তারিখে, আপনার আগের মাসের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা যেগুলো বলেন সেগুলো হচ্ছে আপনার কিন্তু 26-27 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার একটা তথ্য দেয়। তো বাকি যে দিনগুলা আমি বলবো যে আপনার কয়েক জায়গায় আছে, যেমন অনেকে আছে যারা রিসেন্ট হচ্ছে ফেসবুক পেজে রিসেন্টের হচ্ছে শেয়ার করে। সো আপনারা সেখান থেকে হচ্ছে রিসেন্ট গুলা হচ্ছে দেখে নিতে পারেন। তারপরে যে উত্তরণের আপনি বিসিএস এর পেজ পাবেন, তারা হচ্ছে প্রতিদিন হচ্ছে তাদের হচ্ছে সাম্প্রতিক গুলো হচ্ছে আপডেট করে, তো উত্তরণের ওখানে পাবেন। এরকম আপনি দেখবেন যে কিছু কিছু পেজ আছে বা বিভিন্ন জব সলিউশনের হচ্ছে টেলিগ্রামে আপনার গ্রুপ পাবেন, তারা আবার বিভিন্ন ওয়েবসাইট তৈরি করছে এরকম। তো সেখানে আপনারা হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে পেতে পারেন। তো সাম্প্রতিক বা এই জিনিসগুলা কভার করে গেলে আপনাদের হচ্ছে জিনিসটা সুবিধা হবে। তো আমি বলবো যে সবাই হচ্ছে যদি বিসিএস এর যে প্রিপারেশন নেন, আপনার ধরেন বিসিএস এ প্রিলি হইলো বা হইলো না,
হলে তো ভালো, আপনি সামনের দিকে আগাইলেন রিটেনের দিকে। আর না হলেও আপনি ধরেন তখন আপনার সুবিধাটা হবে যে আপনার পাওয়ার কোম্পানি বা এই সকল যে বুয়েটে যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে দেখবেন আপনার অনেক কিছুই পড়া লাগবে না। মানে আমাদের দেখা যায় যে নন ডিপার্টমেন্টের প্রতি অনেক সময় দিতেছে অনেকে, তো তাদের হচ্ছে তখন হচ্ছে একটা ফ্লোতে চলে আসে। তো আমি আমার প্রথম দিকে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে আস্তে আস্তে শিখে থেকে শিখছি যে আপনাদের হচ্ছে এখন সৌভাগ্য যে জব হ্যাক্সের মতন হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে। আরো অনেকে হচ্ছে সুন্দর প্ল্যাটফর্ম করেছে, তারাও আছে। কিন্তু জব হ্যাক্সেরটা আমি বলবো যে এখানে হচ্ছে সবাই অবশ্যই যেভাবে সবসময় তাদের হোয়াটসঅ্যাপ ওপেন করে রাখে যে সবাইকে হেল্প করার জন্য, তো এটা অবশ্যই মেহেদী বা মাসনুনের হচ্ছে একটা খুব ভালো উদ্যোগ। তো এইটা আপনাদের সুবিধা। তো আমার ফার্স্টে হচ্ছে আমি 19 সালের ডিসেম্বর পর্যন্ত হচ্ছে নভেম্বর পর্যন্ত, আজকে হচ্ছে আপনার 15 নভেম্বর, সো আমি 19 সালের 15 নভেম্বরে রামপালের পরীক্ষা ছিল। রামপালের পরীক্ষা ছিল আমার ফার্স্ট, মানে ফুটবলে যেমন আমি বলি ফুটবলের ফার্স্ট হাফের হচ্ছে আমার শেষ পরীক্ষা। তো এরপরে আমি প্রায় 2 বছর হচ্ছে কোনো চাকরির পরীক্ষা দেই নাই। তো আমি তখন হচ্ছে মেট্রো রেলে হচ্ছে জব পেয়েছিলাম, মেট্রো রেলের পার্মানেন্ট জব না, আপনার ঢাকা মাস ট্রানজিট কোম্পানির হচ্ছে কিছু প্রজেক্ট আছে আপনার, যেগুলো নাকি আপনার পার্মানেন্টলি নিয়োগ দেয় না, সরাসরি প্রকল্পের অধীনে হচ্ছে নিয়োগ দেয়। মানে আপনি টেম্পোরারি এমপ্লয়ি, আপনার শুধুমাত্র সম্পূর্ণ প্রকল্প মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে হচ্ছে আপনাকে নিয়োগ প্রদান করে। তো আসলে এরকম একটা প্রকল্পে হচ্ছে আমি যখন ঠিকছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদেরকে অনেক কিছু বলছে যে খুবই কনভিন্সিং ছিল। তো তাদের এই কনভিন্সিং নেচারের কারণে আমার কাছে মনে হয়েছে যে খুবই, মানে আমি ভালো অবস্থানে আছি। যে আমি ধরেন মাস ট্রানজিটে কিন্তু আপনার বেতন হচ্ছে প্রায় 80K এর মতন, আপনি সব মিলে 80,000 বা এর বেশি পাবেন। এবং আমার বাবা মা হচ্ছে, আমার ফ্যামিলি হচ্ছে ঢাকায় থাকে। তো সবকিছু মিলে আমার কাছে তখন মনে হয়েছে যে এর থেকে তো ভালো কিছু হতে পারে না। আর মাস ট্রানজিটের হচ্ছে যে আপনার খুবই টেকনিক্যাল একটা মানে এর সাথে শুধুমাত্র পাওয়ার প্ল্যান্টের, মানে একটু আগে যেমন তালাত ফারহান উনি বলল যে এখানে মেকানিক্যালের সবকিছু হচ্ছে জানা যায়। তো এমন একটা জায়গায় যে আমি মেকানিক্যালের সবকিছু জানতে পারতেছি, আমি বাসায় থাকতে পারতেছি। আমার অফিসটা যদিও একটু দূরে, মানে আমার ধরেন অফিস থেকে হচ্ছে ছিল মগবাজার, আমার বাসা মিরপুরে। তো প্রতিদিন হচ্ছে আমার অফিস থেকে আসতে হচ্ছে 3 ঘন্টা 3 ঘন্টা, মানে প্রায় 5 ঘন্টা আমি হচ্ছে প্রতিদিন ঢাকা শহরে হচ্ছে জ্যামে থাকতাম। তারপরও খারাপ লাগতো না, যে তখন হচ্ছে মনে করছে আর কিছু নাই। তো ও যেটা বললো যে আশুগঞ্জ, তো এই সকল ক্ষেত্রে আশুগঞ্জ আসলে কোনো চাকরি মনে হয় না যে ওরকম ক্ষেত্রে। তো আস্তে আস্তে জানতে পারলাম যে আমাদের চাকরি বেশি দিন না, আমাদেরকে 2.5 বছরের জন্য নিয়োগ দিয়েছে। তো এইটা প্রথম দিকে ক্লিয়ার ছিলাম না। তো পরে হচ্ছে বিভিন্ন ভাবে জানতে পেরে, তো 21 সালের যখন শুরু হয়, 21 সালের শুরুর দিকে হচ্ছে আপনার ক্লিয়ার হয়। তো আমার আগের যারা বক্তা ছিল তারা সবাই বললো যে আহ, মানে তারা একেবারে পড়াশোনা না করে বা থেকে আসছে, মানে একেবারে স্টুডেন্ট থেকে হচ্ছে আহ মানে স্টুডেন্ট থেকে পড়াশোনা করে হচ্ছে চাকরি পরীক্ষাগুলো দিচ্ছে। তো আমার প্রথম হাফটা হচ্ছে ওরকমই ছিল, সারাদিন বাসায় পড়ে পরীক্ষা দিতাম। তো এখন এমন একটা হাফ আসলো, মানে এবার আমি হচ্ছে চাকরি পরীক্ষা দিলাম, এবং প্রায় 1.5 বছরের গ্যাপ, এই 1.5 বছরে আমি কোনো মেকানিক্যালের কোনো ধরনের বই কিচ্ছু নেই। মানে আমি একেবারে সব ভুলে গেছি। ধরেন আমি যে অনেক সূত্র টুত্র যেগুলো নাকি আমি পরীক্ষার আগে পড়তামও না, সাপোজ এলএমটিডি, লগারিদম মিন টেম্পারেচার ডিফারেন্স, এরকম জিনিসগুলো আমি হচ্ছে আমার হচ্ছে বায়েকে অ্যাটমিক এনার্জি কমিশন একটা পরীক্ষা দিতে গেছি, সেখানে আমি আর পারতেছি না। তো তখন হচ্ছে আবার আমার যেহেতু ওইখানে চাকরির চাপও ছিল, এখানে অনেকে কোশ্চেন করছেন যে আপনি জব করে হচ্ছে কিভাবে হচ্ছে পাওয়া যেতে পারে। তো আপনার ওখানে চাকরির যে চাপ ছিল, আপনার চাকরির চাপ বলবো যে ওইটা অনেকটা রিসার্চ এন্ড ডিজাইন টাইপের। যে আমরা হচ্ছে বিশাল বিশাল মেট্রো রেলের বিশাল বিশাল ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করতাম, প্রায় 700-800 পেজের ডকুমেন্ট। সেই ডকুমেন্ট গুলো এডিট করা লাগতো, সেটার সাথে রিভিউ করা লাগতো, এবং তারপরে হচ্ছে আপনার সেগুলা হচ্ছে আপনার মানে বিভিন্ন কনসালটেন্টের সাথে কথা বলে ঠিক করা লাগতো। তো চাকরি করতে করতে আপনি কিভাবে পারবেন, এটা খালি মেট্রো রেল না, আমি মেট্রো রেলের পরে আবার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতেও ছিলাম।
তো আমি বলবো আপনি চাকরি করতে করতে মানে আপনাকে ধরে নিতে হবে পরীক্ষার আগের দিন আপনি কোনো ধরনের রিভিশন করার সুযোগ পাবেন না। মানে আপনাকে ধরে নিতে হবে, আপনার নলেজটাকে ওই লেভেলে নিতে হবে যেন আপনি কোনো ধরনের পরীক্ষা বা কোনো ধরনের প্রিপারেশন ছাড়া, ধরেন আপনি আগের 5 দিন আপনার কোনো রাষ্ট্রপ্রধান বা কেউ আসলো সেটা একটা অনুষ্ঠান করা লাগবে, তো আপনি 5 দিনই হচ্ছে একটা অফিসে হচ্ছে সময় দেওয়া লাগতেছে হিউজ সময়। আপনাকে আপনার কনফিডেন্স এবং আপনার প্রিপারেশনকে ওইভাবে নিতে হবে যেন আপনি সেইখানে সেইভাবে হচ্ছে যাতে আপনি পরীক্ষাটা দিতে পারেন। তো প্রথম দিকে হচ্ছে আরেকটা আমি বলবো যারা জব করে হচ্ছে দেয়, তাদের আসলে কোনোভাবে হতাশ হতে হবে না। কারণ জব করার পাশাপাশি আপনি প্রথমে দেখবেন কোনো রিটেনে টিকতেছেন না। তা আমার ক্ষেত্রে সমস্যা ছিল যে আমার ওই সময় তো হেল্প করার মানে এরকম জব হ্যাক্সের মতন কোনো প্ল্যাটফর্ম ছিল না যে আমাকে হেল্প করবে। তো দেখা যেত কিছু কাজগুলাই তো, এটাও আপনার একটা সুবিধা যে জব হ্যাক্স অন্তত এক্সাম যে ব্যাচ গুলো নিচ্ছে আপনারা যেন অন্তত সেই এক্সাম ব্যাচের পরীক্ষাগুলো দেন। তাইলে একটা সুবিধা হচ্ছে যে জবেক্স কিন্তু এক্সামের মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে যে নতুন যে পরীক্ষাগুলো সেগুলোর কোশ্চেন অনেক সময় কিন্তু ইনক্লুড করে। তো আপনারা এক্সাম যদি হচ্ছে দিতে থাকেন, তো এক্সামে আপনি ধরেন একটা জব করতেছেন, আপনার সুবিধাটা হচ্ছে যে এক্সামের পাশাপাশি আপনি পরীক্ষা হয়তো বা আপনি দিতে পারতেছেন না, কিন্তু আপনি যদি অন্তত ওই এক্সাম পেপারের যে কোশ্চেন গুলা এবং অ্যান্সার গুলা সেটা অন্তত নোট করেন এবং চেষ্টা করবেন আপনি না দেখেই মানে একবার ম্যাথটা দেখলেন এবং সেটা না দেখে আবার করলেন। তো এইটা যদি আপনি করতে পারেন এবং এই জব এক্সের এক্সাম ব্যাচের এবং ওরা যেহেতু নন ডিপার্টমেন্টও নিচ্ছে, তো এই পরীক্ষাগুলো যদি আপনি দিতে থাকেন, এবং আমি বলবো যে যারা নাকি জব করতেছে তাদের আসলে চিন্তাই করতে হবে যে আমি অনেকগুলা পারবো না, আমাকে যে কোনো একটাতে লাগাইতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, আমি দুইজন ফ্রেন্ডের কথা বলবো। একজন হচ্ছে এখন বর্তমানে পিডিবিতে আছে। তো ওর কথা আমি বলি আসলে ও যেভাবে মনে করুক। তো ও হচ্ছে প্রথম 2.5 বছর এবং করোনার সময় পড়ে গেছে, কোনো ধরনের জব পায়নি, নট এ সিঙ্গেল সরকারি বেসরকারি কোনো ধরনের জব। তো প্রথম 2.5 বছরে না পাওয়ার পরও কিন্তু সে হাল ছাড়ে নাই। তারপরে 2.5 বছর পর সে প্রথমে হচ্ছে সুন্দরবন গ্যাস কোম্পানিতে হচ্ছে চাকরি পেয়েছে। তো আমার ফ্রেন্ড হচ্ছে রিজবি নাম, ও বুয়েট 13। তো সুন্দরবন গ্যাস কোম্পানিতে চাকরি করার পরে তখন থেকে হচ্ছে তার খুললো এবং তার বাড়ি কক্সবাজার, সে পরে হচ্ছে মাতার বাড়িতেও হচ্ছে চাকরি পেল। এবং ওর লাইফ মানে ওই পর্যন্ত হইলে হইতো এবং তারপরে সে মাতার বাড়ি থেকে আবার পিডিবিতেও জয়েন এবং বর্তমানে পিডিবিতে আছে। আর আমার আরেকজন ফ্রেন্ড বলবো যে সে হচ্ছে আমার কুয়েটের কলেজ ফ্রেন্ড। ও প্রায় হচ্ছে 5 থেকে 6 বছর একইভাবে এই যে জব মানে ও পাওয়ার প্ল্যান্টে জব করতো, তো এই জব করার পাশাপাশি ও কোনো হাল না ছেড়ে সে হচ্ছে চেষ্টা চালিয়ে গেছে এবং এই বছর সে হচ্ছে পিডিবিতে জয়েন করছে। তা আমি বলবো আপনি অনেক রিটেন দিবেন। প্রথম দিকে দেখবেন আপনি কোনো ধরনের রিটেন টিকতেছেন না, তো রিটেনে টিকতেছেন না, পরে হচ্ছে আপনি আস্তে আস্তে দেখবেন আপনি ভাইবা টিকতেছেন। এখানে আবার খুশি হওয়া যাবে না। ধরেন আমি সেকেন্ড হাফে যখন আমি পরীক্ষা দিচ্ছি, তো আমি ভালোভাবে রিটেনে টিকতেছি, ডেস্কোতে টিকতেছি, কোল পাওয়ারে টিকতেছি, তারপর আপনার ইয়ারে টিকতেছি, কিন্তু আমার আলটিমেটলি আমি চাকরিটা হচ্ছে না। কারণ আপনার মূলত হচ্ছে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে রিটেনের উপর, এবং রিটেনে যে ভালো করবে সে আসলে আগায় থাকে আর বাকি সবই আসলে ফর্মালিটি হয়ে যায়। মানে তো আপনি যখন ভাইবা দিতে যান, এখন তো ভাইবার মার্ক হচ্ছে কমায় দিচ্ছে, 10 মার্কে নামে আসে। তো আমি বলবো যে আহ, দেখা যায় যে রিটেনেই হচ্ছে অধিকাংশ চলে যায়। তো আমার হয়তো বা রিটেন গুলো ওরকম হয় না যে আমি ওই জিনিসটাকে টপকায় হচ্ছে কিছু করব, মানে তো পরে হচ্ছে যদিও আমার চাকরি হচ্ছে পরে 2023-এর জুনে শেষ হয়ে যায় আমার প্রকল্প। তো পরে কিছুদিন হচ্ছে বেকার ছিলাম। তো বেকার থাকার পর আমি লাকিলি হচ্ছে ওয়েস্ট জোনে হচ্ছে অক্টোবর গত বছর অক্টোবর থেকে ওয়েস্ট জোনে জব করছি। তো জব করার পর হচ্ছে লাকিলি হচ্ছে আবার এই বছর হচ্ছে আপনার জুন মাস থেকে হচ্ছে রূপপুরে হচ্ছে জয়েন করেছি এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে। তো আমি সবকিছুর ক্ষেত্রে বলবো আপনাদের একটা খুব ভালো প্ল্যাটফর্ম হয়েছে আপনাদের, যেটা নাকি আগে ছিল না। আপনারা এখন অনেক প্ল্যাটফর্ম পাচ্ছেন, আপনি প্ল্যাটফর্মের সাথে তুলনামূলক কম্পারেটিভ অ্যানালাইসিসও করতে পারতেছেন যে কোন প্ল্যাটফর্মটা ভালো খারাপ। এটা আপনারা হয়তো বা অনেক লাকি।
তো সবকিছুর উপরে আমি বলবো যে আপনি বই পড়বেন, একটাই পড়বেন। যেমন আমি বলবো যে আপনি জব হ্যাক্স এর হচ্ছে এখন জব সলিউশন চলতেছে, এইখানে আপনি বিগত সালে যে প্রশ্নগুলো সেটার একটা হিউজ ধারণা পাবেন। আশা করি মেহেদী এবং মাসুম খুব তাড়াতাড়ি জব এক্স এর হচ্ছে আপনার সেকেন্ড এডিশন আনবে, যেটা নাকি আরো পরিমার্জিত হবে। এবং আশা করি আপনারা অনেক জায়গায় মানে পৃষ্ঠা বা পেজ কোয়ালিটি নিয়ে অনেক কিছু বলছেন, আশা করি মেহেদী বা মাসুম ওরা হচ্ছে সেটাও ঠিক করবে। তো এই জিনিসগুলা আমি বলবো, আপনি 100টা বই পড়েন না, আপনি একটা বই পড়বেন, সেটা যারই হোক। আপনি একটা বই পড়বেন, সেটা ভালোভাবে পড়বেন। আপনি ধরেন এক্সাম ব্যাচ গুলো দিতে পারেন। এক্সাম ব্যাচ গুলো অবশ্যই হচ্ছে যে কোনো কিছু থেকে ভালো, মানে একটা ক্লাস করার, যেমন আপনি একজন জব হোল্ডার হলে আপনার ক্লাস করার সময় পাবেন না, কিন্তু আপনি এক্সামের কিন্তু কোশ্চেন সলিউশন বা এগুলো পাচ্ছেন। বা আপনি ধরেন একটা নন ডিপার্টমেন্ট হচ্ছে, আপনি একটা মিডিয়াম মাসুম ওরা যে নন ডিপার্টমেন্টের পরীক্ষা নেয়, আপনারা সেগুলাতেও যদি ঢুকেন, ধরেন আপনি বাসা অফিস থেকে বাসায় ফিরতেছেন, আপনি জ্যামে আটকেছেন, আপনি নন ডিপার্টমেন্টেও কিন্তু ওই পরীক্ষাগুলা দিয়ে আপনি কিন্তু সেই জিনিসগুলা হচ্ছে একটা কভার হয়ে যেতে পারে। আচ্ছা, একজন প্রশ্ন করছে সব ডেপ থেকে কোশ্চেন আসতেছে, এর জন্য কি করা যায়? এর জন্য অবশ্যই আপনাদের সুবিধা হচ্ছে, আমি অন্য সময় যদি আগের পেজ থাকতো তা আমি বলতাম যে আপনারা হচ্ছে আলাদাভাবে আপনাকে এফোর্ট দিতে হবে। তো এখানে আপনার সুবিধা, আপনার আশা করি খুব শীঘ্রই জব অ্যাক্সেস সেকেন্ড এডিশনটা যদি আসে, তাই ডেপথ থেকে যে জিনিসগুলো আসে, মানে এখানে সুবিধাটা হচ্ছে আপনার স্যাররা অত ব্যস্ত মানুষ, যিনি প্রশ্ন করেন উনি একজন প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলেরই কেউ। তো উনি চেষ্টা করে যে উনি ওনার লেকচার থেকে হচ্ছে পুরো কোশ্চেনটা তুলে দিতেন। আপনি খেয়াল করবেন যে আহ যারা পায় চাকরি তারা প্রথমেই পায়। যেমন এখন হয়তো বা 18 বা 19 ব্যাচের বের হচ্ছে, এবং খুব মানে আশুগঞ্জে যেমন ধরেন যে কোশ্চেনটা আসলো, যে দুইটা নতুন কোশ্চেন, তো এই দুইটা কোশ্চেন হয়তো বা ওদেরকে অলরেডি আমাদের স্যাররা হচ্ছে, আমাদের ফ্লুইডে যে স্যাররা আছে, আলী স্যার আছে, মামুন স্যার আছে, উনরা হয়তো অলরেডি হচ্ছে ওই জিনিসটা করায় ফেলছেন। তো আমি বলবো যে জব এক্স এর কোশ্চেন এটা যদি আপনারা অপেক্ষা করেন, ওটা আপনাদের অবশ্যই আশা করি এই জিনিসগুলো ইনক্লুড থাকবে, কারণ নতুন ব্যাচের অনেকে হচ্ছে মেহেদী আর মাসুমের সাথে কাজ করে। তো ওখানে আপনারা হচ্ছে ওইটার একটা ভালো রিভিউ পাবেন। তা আপনি যদি মনে করেন যে না আমার এখনো দরকার, আমি বলবো ওরা তো হচ্ছে এক্সাম ব্যাচ বা আপনার বিভিন্ন কিন্তু আপনার জব মানে লং একটা জবের প্রিপারেশন গ্রুপ আছে, যে ওরা হচ্ছে ক্লাসও নেয়। তো ওগুলার সাথে আপনি ওদের সাথে ইনভলভ থাকতে পারেন। আর আপনি যদি এগুলা কিছুর সাথে না থাকতে চান, আহ তাহলে হচ্ছে আমি বলবো যে আপনাকে একটু রিভিউটা করতে হবে। যে আপনি যদি বুয়েট হন, তাহলে আমি বলবো যে স্যারদের ক্লাস লেকচার গুলো আপনি ফলো করবেন, বা ওইখান থেকে আপনি একটা নোট বানাতে পারেন যে যেগুলো নাকি জব এক্সের নাই সেগুলো। আশা করি জব এক্সের নতুন এডিশনে এটা চলে আসবে। ও, তা সেটা যদি আপনার ধরেন অত সময় যদি ওয়েট করতে না চান, আপনি এখন থেকে স্যারদের সলিউশন এগুলো পারেন। আর আপনি যদি ধরেন বুয়েটের বাইরে যদি হন, আমি বলবো যে আপনি জিনিসগুলা করতে পারেন, যে আপনার অবশ্যই চেষ্টা করবেন যে বুয়েটের যদি স্লাইড গুলো পাইতে পারেন, সেটা একটা আপনার সুবিধা নেবে। এখন তো অনেকেই আসলে খুব ভালোভাবে ক্লাস নিচ্ছে, তো ক্লাসের সাথে থাকতে পারেন, সেটা হচ্ছে একটা আচ্ছা, আমাকে আরেকজন প্রশ্ন করছে হচ্ছে যে এমসিকিউ তে কিছু ম্যাথ করতে গেলে দেখা যায় টাইম বেশি লাগতেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, যে আমি আসলে এটা ভুলে গেছিলাম। তো সাধারণ ম্যাথের জন্য আমাদের একেবারে প্রথম দিকে সাধারণ ম্যাথ ছিল না। তো সাধারণ ম্যাথ আমি প্রথম পাই হচ্ছে পিজিসিবি যে 2019-এর পরীক্ষাটা হয়, সেখান থেকে আমি দেখতেছি যে সাধারণ ম্যাথ, তো সাধারণ ম্যাথ যে জিনিসটা, এইটা বুয়েট অধিকাংশ সময় রিপিট করে। এবং রিপিট না করলেও তারা ব্যাংক ম্যাথ গুলার হচ্ছে যেগুলা নাকি অধিকাংশ আসে সেগুলো থেকে আসে। তো এখানে আমি বলবো যে এখানে একটু আগে কিন্তু বলছে যে খাইরুলস এর একটা ব্যাংক এমসিকিউ ম্যাথ আছে। তো ব্যাংক খাইরুলস ব্যাংক এমসিকিউ ম্যাথ, এখানে আপনার খুব ভালোভাবে উনি হচ্ছে ওই জিনিসগুলো ব্যাখ্যা করছে, এখান থেকে আপনি দেখতে পারেন। আর আরেকটা, আপনি একটা বইটাও যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমি একজন জব হোল্ডার, আমার জন্য এই জিনিসটাও এত পড়ার সময় নাই, তো এখানে আমি বলবো যে আপনার ডায়াগোনালের হচ্ছে আরেকটা জব ম্যাথ আছে, মানে একটা ডায়াগোনালস ম্যাথ। আপনি ওদের ফেসবুক পেজে গেলে আপনি পাবেন ডায়াগোনালস ম্যাথ। ওরা হচ্ছে ওইখানে
ম্যাথ নিয়ে হচ্ছে একটা বই বানাইছে। ওরা চেষ্টা করে যে বুয়েট বা এই যে বিভিন্ন আইবিএ যারা পরীক্ষা নেয়, তারা যে ম্যাথের হচ্ছে যে একটা হিউজ বানায়, সেটা থেকে যাতে ওরা হচ্ছে কি করতে পারে কোশ্চেন। তো ওইখানেও হচ্ছে যদি আপনি একটা ভালো পড়াশোনার সুযোগ পান তাহলে ভালো। এরপরও যদি আপনার ধরেন মনে হয় যে আমার এটা করারও সময় নেই, ওই বইটার আপনি দেখবেন যে কিছু প্রশ্ন আছে যে অনেকবার আসছে, সেই কোশ্চেন গুলাকে আপনি টার্গেট করবেন। যেমন আবার কিছু টপিক যেগুলো নাকি সবসময় আসে, বিন্যাস, সমাবেশ, এই জিনিসগুলো আপনি অবশ্যই পড়ে যাবেন, যে কোনো চাকরিতে পাবেন। আর যেমন এই লসাগু গসাগু আসতে পারে, তো এগুলা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারেন। তো এগুলা কাজ নিয়ে আপনি যত অঙ্ক করবেন, অঙ্ক করতে করতে এক সময় দেখবেন যে আপনার অঙ্কটা একটা আয়ত্ত আসছে। কারণ অঙ্কের ব্যাপারে আমি বলবো, পরীক্ষার হলে আপনার 10টা ম্যাথ থাকে, 10টা ম্যাথের একেবারে ফার্স্ট থেকে শুরু করাটা হচ্ছে বিপদ। হ্যালো, ওরা করে কি, প্রথম ম্যাথটা হচ্ছে একটু পেঁচানো দিয়ে রাখছে, যেটা নাকি আপনি একটু পারেন না, হয়তো বা একটু ভাবলে পারতেন। তো আপনি প্রথমে নন ডিপার্টমেন্ট করা শুরু করলেন, আপনার দেখা গেল ম্যাথ পড়তে আপনার সময় চলে গেল, মানে একটু আগে রুমি যেটা বলছেন। তো আপনার ওখানে একটা, আমি যেটা ফলো করি যে আমি প্রথমে ডিপার্টমেন্টাল গুলি করি, মানে ম্যাথ বাদে, ম্যাথ বাদে ডিপার্টমেন্টাল করি। তারপরে আমি দেখি যে আমার এই ফুল ম্যাথের মধ্যে, মানে তারপর যাই হচ্ছে আমি মেকানিক্যাল অংশে। মেকানিক্যাল অংশে সাধারণত ড্রয়িং গুলা করি, ড্রয়িং এর যে অংশগুলো আছে। তো ওই সময় হচ্ছে ড্রয়িংটা করি, কারণ ড্রয়িংটা তো এখন বুঝেনি আপনার একটা গোপনই আছে যে আপনি পেন্সিল দিয়ে করলে কিন্তু আপনার খাতা বাতিল হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা কতটা সত্যি এটা নিয়ে আমি এখনো কনফিউশন আছি, তবে কিছু এডমিট কার্ডে বলাই থাকে যে পেন্সিল ইজ প্রহিবিটেড। তো ওগুলা তো অবশ্যই ওরা এডমিট কার্ডে বলে দিছে। তো আমি ওই সময়টা করি হচ্ছে ড্রয়িং করি, ড্রয়িং করে প্রথমে পেন্সিল দিয়ে, সেটার উপরে কলম দিয়ে করে পরে পেন্সিলটা জাস্ট মুছে দিই যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এইভাবে করতে করতে আমি ঠিক দেখি যে কোন কোশ্চেন গুলা হচ্ছে আপনার সহজ আছে। সহজ সহজ প্রশ্ন গুলা যখন আমি করি, তো দেখা যায় একটা দুইটা কোশ্চেন হচ্ছে কঠিন। তো একটা দুইটা কোশ্চেন যখন কঠিন করে, এবার আমি আবার নন ডিপার্টমেন্টাল সাধারণ ম্যাথের অংশে যাই। সাধারণ ম্যাথে হচ্ছে তখন আমি প্রথমে চেষ্টা করি যে 41 থেকে না, আমি দেখি ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ কোনটা আছে। যেমন আপনি দেখবেন যে অনেক সময় যেমন লগারিদমের ম্যাথ থাকে, লগারিদমের ম্যাথ তো আপনার জন্য খুব সুবিধা। তো আমি এইভাবে করতে করতে দেখা যায় যে আমার ম্যাথ হচ্ছে লাস্টে পড়ে থাকলো হচ্ছে দুইটা সাধারণ ম্যাথে, 10টার মধ্যে 8টা হয়ে গেছে, দুইটা পড়ে থাকলো। এই দুইটা নিয়ে তখন হচ্ছে আমি সময় দিতে পারি, দেখা যায় যে আমার হাতে 20 মিনিট সময়, কারণ আমি কোনো জায়গায় কিন্তু লেট করিনি। তো আমি এই দুইটা ম্যাথ নিয়ে একটু সময় দিই, একটু চেষ্টা করলে হয়তো বা এই দুইটা ম্যাথও পারি। আর দেখি যে একেবারেই পারতেছি না, তখন আসলে একটা কিছু, যেহেতু আশা করি বুয়েটের নন নেগেটিভ মার্কিং নাই, সেটা হচ্ছে দাগায় চলে যায়। এরপরে হচ্ছে আমি আহ মেকানিক্যাল অংশে যেটা বাকি থাকে সেটা চেষ্টা করি কোনোভাবে যেন মিলাই দিতে পারি। যেমন আমার এক কলিগ আমাকে একবার বলছিল যে সে পেট্রো বাংলায় নাকি হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ম্যাথটা আসছিল সেটা জানতো না, সে সেটা হচ্ছে মাত্রা সমীকরণ দিয়ে দিয়ে হচ্ছে মিলাইছে। মানে তার ওই সময়টা ছিল যে সে মাত্রা সমীকরণ দিয়ে ফ্রিকোয়েন্সি ম্যাথ মিলানোর সময় ছিল। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা করতে পারেন। আর জব এক্স এর সাথে থাকতে পারেন, জব এক্স একটা ভালো প্ল্যাটফর্ম। তো এই জিনিসটা আশা করি আপনাদের জব এক্স এ সবাই খুব, মানে খুবই আত্ম নিবেদিত প্রাণ ভাবে সবাইকে হচ্ছে সাহায্য করে, এটা অবশ্যই ভালো। এই আর কি, বিশাল একটু বড় হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, এই মানে মোটামুটি সবই সবই চলে আসছে, পার্থর কথায় মোটামুটি আমরা সবই যা আছে এ টু জেড প্রিপারেশন সবই চলে আসছে। আচ্ছা, এমনি অনেকেই কোশ্চেন করছে যে প্রাইভেট চাকরি করে যে জবের বিষয়টা, সেটা আমি একটু বলি। আমি প্রাইভেট চাকরি করছি, না না, আমি আমার ফার্স্ট একটা সেকেন্ডে জিনিস ছিলাম। মনে পড়ছে। এই হ্যাঁ আমি হ্যাঁ, একটা বল বল। জিনিস বলতে ভুলে গেছি যে বাংলাদেশে কিছু চাকরি আছে যে আপনার যদি আর্থিক সমস্যা না থাকে, আপনার বাবা মা যদি হচ্ছে আহ সাপোর্ট দেওয়ার মতন হয়, বাংলাদেশে এমন কিছু চাকরি আছে যেটা পাওয়ার থেকে না পাওয়া ভালো। মানে ওই চাকরিগুলো পাইলে আর আপনার কিছু করার, মানে আমার কোনো ট্রিক্সই আর কাজ করবে না। তো আমি বলবো যে প্রথম দিকে আপনারা অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিয়ে সেটারই করতে পারেন। আর প্রাইভেটও অনেকটা, আসলে প্রাইভেটও অনেক লোড, আমি প্রাইভেটে করি নাই কিন্তু
মেহেদি করছে, আমার আরেক ফ্রেন্ড আছে সেও করছে, সবাই বলছে যে প্রাইভেটের লো। তো এটা নিয়ে আসলে মেহেদি এর পরে বলবে। মেহেদি। আচ্ছা, আমি প্রাইভেটের বিষয় হলো কি, আমি পার্থের সাথে আমি একটু একমত যে মানে টাকা পয়সা সমস্যা থাকলে সেক্ষেত্রে যে কোনো জবে 2 টাকা ভালো, কিন্তু আমার কাছে মনে হয় কি, আমি প্রথম 1 বছর মতো কোনো জব করি নাই কোথাও, মানে শুধু প্রিপারেশন পরীক্ষা দিচ্ছি। তো ওই সময় আমার কাছে ফিল হয়েছে কি যে আমি পরীক্ষা দিচ্ছি ঠিক আছে, কিন্তু ফ্যামিলি থেকে একটা চাপ আছে যে কিছু করতেছি না বা কিছু করছি, এরকম একটা চাপ ছিল সবসময়। তো ওটা পরে যখন আমি প্রাইভেট জব ঢুকছি তখন কিন্তু চাপটা অনেক কমে গেছে। এরপরে তো আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করলাম। এই বিয়ে শাদী করার পর পরে তখন আবার চাকরি প্রিপারেশন নেওয়া শুরু করছি ভালো করে। তো প্রাইভেট চাকরির মধ্যে যখন আমি চাকরি শিফটিং ডিউটি ছিল, মানে 2 দিন নাইট, তারপরে 2 দিন ইভিনিং ডিউটি, মানে 2টা থেকে রাত 10টা পর্যন্ত, আবার 2 দিন হলো মর্নিং, এবার হচ্ছে তার একদিন উইকেন্ড। তো উইকেন্ডে একদিন আমি ইয়ে যেতাম, আমার যে শ্বশুর বাড়ি ওইখানে যেতাম, আমার ওয়াইফ ওইখানে থাকতো, ওইখানে যেতাম। তো ওই একদিন যে সময়টা থাকতো ওই সময় এখানে গিয়ে কিছু পড়াশোনা করতাম, আর পাশাপাশি শিফটিং ডিউটিতে এই একটা ইভিনিং আর নাইট, একটা নাইট আর একটা নাইটের মাঝখানে গ্যাপ থাকতো 8 থেকে 10 ঘন্টা, ওই সময় একটু পড়াশোনা করতাম। তো পাত্র যেটা বলছিল যে চাকরি করলে প্রিপারেশন এমন হইতে হবে যাতে আমার হলো যে ওই লাস্ট 5 দিন এক সপ্তাহ পড়ার মানে রিভিশন দিবে সুযোগ থাকবে না, এটা আমার থাকবে না, কথা থাকতো না। তো এমন ভাবে পড়তাম যাতে আমার রিভিশন দেওয়ার সুযোগ না, আমি না পড়ে পরীক্ষা দিতাম। এবং আর ডিসিসিএল কিন্তু না পড়ে পরীক্ষা দিয়েছিলাম, কোনো রিভিশন নিয়ে এমনি পরীক্ষা দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ কেন হয়েছিল। তো ওইভাবে পড়তে হবে ভালো করে, মানে প্রাইভেট চাকরি করলে ওই যে বলছে চাকরি গুলা করলে সময় পাওয়া যায় না, এগুলো না ঢুকেই ভালো। আর যেগুলাতে পড়াশোনা করতে সময় পাওয়া যায় সেগুলা ঢুকে না, করা যেতে পারে, অনেক যাতে মানে অনেকের সেকশন অনেকের থাকে। আমাদের দেশের অনেকেরই আমাদের দেশে অনেকেরই আসলে কিন্তু আর্থিক সমস্যা থাকে। কিন্তু এমন যদি কেউ হয় যে হ্যাঁ, আমার বাবা মা আমাকে সাপোর্ট দিবে বা আমার সাপোর্ট দেওয়ার সুযোগ আছে, আমি তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আসলে সে যেন হচ্ছে প্রথমে একটা ভালো প্রিপারেশন নেয়। আর যাদের নাকি আসলে ফ্যামিলিদের নিজেই চালাইতে হয়, তাদের ক্ষেত্রেও তো আমি বলছি যে তাদেরকে ওইভাবে খাটতেই হবে। না খাইতে তো আসলে মানে মানে ওই খাটাটাও সে যেন আরেকবার হচ্ছে জব এক্সট্রা এসে তাই সেটা শেয়ার করতে পারে। এখানে অনেকেই হয়তো বা আছে যে ফ্যামিলির কারণে জব করতেছে কিন্তু তাও তার হম। চেষ্টা করতেছে। তো আমি বলবো যে আপনি চেষ্টা ছাড়বেন না। আপনি আশা করি একদিন জব এক্সট্রা এসে সেটা বলতে পারবেন। সেই বিশ্বাসটা রাখতে হবে আপনাকে। আচ্ছা মাসুম, তাহলে মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, সবই মোটামুটি চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা লাস্ট হলো যে আমাদের যে কোর্স গুলো চলতেছে এখন, জাস্ট এগুলো একটু বলে দিই, ঠিক আছে? বা বই কোনগুলো আপকামিং আছে এগুলো বলা যায়। তো তুমি কোর্স গুলা বলো, আমি তাহলে বইগুলা বলবো ইনশাল্লাহ। পার্থকে ধন্যবাদ দীর্ঘ সময় ধরে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। জার্নিতে একসাথে শুরু হয়েছিল, পার্থ পরবর্তীতে ধন্যবাদ। অ্যাচিভমেন্ট বেশি পাইছে আর কি। বেশি চাকরি পাইছে, বেশি পরীক্ষা দিচ্ছে। যাই হোক, শেষমেশ একই ভার্সিটির ক্লাসমেট থেকে একই প্রতিষ্ঠানে কলিগ হয়ে গেছে। ভালো জিনিসটা হয়েছে। একই রুমে, তো একই রুম। হ্যাঁ হ্যাঁ, একই রুমের একই ডিভিশনের কলিগ আর কি। ডিপার্টমেন্ট আলাদা হ্যাঁ। কিন্তু ডিভিশনের কলিগ। যাই হোক, তো এটা আর কি বলা যায় যে হয়তো আপনি চেষ্টা করতে করতে এক সময় জব এমন প্রতিষ্ঠানে পাবেন যেখানে হয়তো আপনার ক্লাসমেটই আপনার কলিগ হবে, এরকম অনেক দৃষ্টান্ত আছে আর কি। তো যারা এখন প্রিপারেশন নিচ্ছেন তারা হয়তো দেখা যাচ্ছে যে আগের বার কোনো একটা প্রতিষ্ঠানে আপনি জব পরীক্ষা দেন নাই বা পরীক্ষা দিয়েও হয় নাই, পরবর্তীতে দেখা যাবে যে নেক্সট বার এই কোম্পানির পরীক্ষাটা আসলে সেখানে আপনি পরীক্ষা দিয়ে হয়তো আপনার ক্লাসমেট অথবা ফ্রেন্ডেরই কলিগ হচ্ছেন। এটাই। তো মোটামুটি সবাই আমাদের ইয়েগুলো শেয়ার করলো। উম, সবাইকে ধন্যবাদ। যথেষ্ট ট্রিক্স এবং টিপস তারা দিল যাতে করে আপনারা আরো বেশি ভালো প্রস্তুতি নিতে পারেন। এবং ইন জেনারেল সবাই যেটা বললো যে শুধু আহ, যে বই পড়লে ওই হবি বিষয়টা এমন না, বইয়ের পাশাপাশি এক্সাম প্লাস প্রয়োজন হলে ক্লাস করাও জরুরি। আরেকটা বিষয় যেটা হয়তো অনেকেই জানেন না সেটা হচ্ছে যে প্রথম দিকে আমাদের কিন্তু এক্সাম ব্যাচ গুলোই চলতো। যেটা রুমি শেয়ার করলো, তারপরে হচ্ছে সাকিব শেয়ার করলো, যেটা যে আমরা জব হ্যাক্স বইটা যখন আসে আমাদের ফার্স্ট এডিশন, তখন সবাই পড়তে গিয়ে যখন জটিলতা ফিল করে তখন সবাই আমাদেরকেই কিন্তু সবাই বলে যে ভাইয়া আপনারা এক্সাম ব্যাচ চালু করলে আমাদের জন্য ভালো হবে। তখন আমরা বইয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করতে পারবেন আপনারা, আমরা বুঝতে পারবো। সেই পার্সপেক্টিভ থেকে মেহেদির ব্যাচ গুলো শুরু করা, এরপর আমি মেহেদির সাথে যুক্ত হয়ে একসাথে আমরা কাজ করতেছি আহ, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এরপরে আমরা বেশ কিছু এক্সাম ব্যাচ কিন্তু আমাদের চলছে,
বিশেষ করে কোনো পরীক্ষার ডেট হলে আমরা মডেল টেস্ট ব্যাচ চালু করি। এরপরে যখন দেখা যাচ্ছে যে অনেক বেশি পরীক্ষা দেওয়ার আগ্রহ অনেকেরই বেড়ে যায়, তখন আমরা মান্থলি মডেল টেস্ট, টপিক ওয়াইজ মডেল টেস্ট আমরা ব্যাচগুলো চালাই। বর্তমানে আমাদের এক্সাম ব্যাচ চালু আছে, হচ্ছে এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ। এই ব্যাচে 4টা প্রোগ্রামে পরীক্ষা চলছে, মডেল টেস্ট প্লাস হচ্ছে টপিক ওয়াইজ এক্সাম, টপিক ফাইনাল এক্সাম, এভাবে 4টা প্রোগ্রামে এক্সাম চলছে, সবাই পরীক্ষা দিচ্ছে। তো এই প্রোগ্রামে আপনারা যুক্ত হয়ে পরীক্ষা দিতে পারেন। আর আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা সরাসরি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো রিপিট করি না এখন মডেল টেস্টে বা বিভিন্ন আমরা যে পরীক্ষা নিচ্ছি সেখানে রিপিট করি না, কারণ হচ্ছে এগুলো বারবার করাটা আপনাদের জন্য অনেকটা মানে খারাপ লাগার মতো, যে আমি বারবার প্রস্তুতি নিচ্ছি একই ম্যাথ করছি, ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে। আর এট দ্য সেম টাইম আপনার ভালো কনসেপচুয়াল ম্যাথ করলে মোটামুটি ব্রেন স্টর্মিং এর মাধ্যমে আপনি নতুন ম্যাথ গুলো পরীক্ষায় যাতে কোপ আপ করতে পারেন সেটা আমাদের টার্গেট থাকে। কারণ রুমি যেটা শেয়ার করছে তার বক্তব্যে, যে হয়তো 6টা ম্যাথ বা 5টা ম্যাথের মধ্যে 4টা বা 3টা প্রিভিয়াস ইয়ার থেকে কমন পড়ছে, কিন্তু চতুর্থ বা পঞ্চম ম্যাথটা এতই টাফ যে সেটা আসলে পরীক্ষার 1 ঘন্টা সময়ের ভিতরে চিন্তা করে আনসার করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ওই একটার কারণেই দেখা যাচ্ছে যে মাত্র 5টা পোস্ট বা 6টা পোস্টের সার্কুলারে আপনার চাকরিটা মিস হচ্ছে। তো আমাদের টার্গেটটা ওইখানে থাকে যে এক্সামের মাধ্যমে যেন আপনি ওই পঞ্চম অথবা চতুর্থ একটা পরীক্ষায় পাস পারতে পারেন আর কি, বা আংশিক মার্কও যেন আপনি পান। সেটাই আপনাদেরকে সেভাবেই অ্যাডাপ্টেড করা পরীক্ষার মাধ্যমে। তো আমাদের টার্গেটটা ওভাবেই থাকে যে যাতে সব লেভেলের স্টুডেন্টরাই যেন এক্সামের মাধ্যমে নিজেদেরকে ডেভেলপ করতে পারে। পাশাপাশি শুধু এক্সাম না, আমরা কিন্তু ডিসকাশন গ্রুপও একটা আছে, যে যে কোনো প্রবলেম যে কোনো সময় তারা আমাদেরকে প্রশ্ন করলে আমরা সেটা আনসার দেওয়ার চেষ্টা করি। এবং সবাই মোটামুটি শেয়ার করলো যে আমরা খুব দ্রুত র্যাপিড রেসপন্স আমরা দেই। আমরা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, যতটুকু হেল্প করা যায় এই ব্যস্ততার মধ্যে আমরা ট্রাই করি। মেহেদি অনেক ব্যস্ত থাকে আশুগঞ্জে, ও আছে হচ্ছে জিটিসিএল এ, আমিও পিসিবি এর ব্যস্ত থাকি, আমাদের অনেক কাজ থাকে, তবুও আমরা যতটুকু সম্ভব সবাইকে হেল্প করার চেষ্টা করি। তো আপনারা এক্সাম এক্সক্লুসিভ এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। ব্যাচ চলতেছে এখন পর্যন্ত, 7টা কি 8টা এক্সাম হয়েছে, টোটাল 35টা এক্সাম হবে, আরো অনেক এক্সাম বাকি আছে, মডেল টেস্টও বাকি আছে, টপিক ওয়াইজ এক্সাম বাকি আছে। এই এক্সাম গুলোতে আপনারা এনরোল হতে পারেন। পাশাপাশি আমাদের কিন্তু ক্লাস ভিত্তিক যে ব্যাচ সেটাও চলতেছে এখন। আমাদের একটা লং ব্যাচ টোটাল রান কমপ্লিট হয়েছে, একটা শুধু ক্লাস বাকি আছে, সেটা আমরা নিয়ে ওই প্রোগ্রামটা ক্লোজ করে দিব ইনশাল্লাহ। আর সেকেন্ড লং ব্যাচ রানিং আছে আমাদের। 5টা কি 6টা ক্লাস হয়েছে, আরো প্রায় 25টার উপরে ক্লাস হবে। এবং ওই প্রোগ্রামে সেকেন্ড লং ব্যাচে আমাদের টার্গেট হচ্ছে আমরা ভিডিও ক্লাস নিই জুম প্ল্যাটফর্মে, সেখানে আমরা ক্লাস রেকর্ড থাকে, আমরা লেকচার শিট অনুযায়ী পড়াই, এবং লেকচার শিট গুলো পরবর্তীতে আমরা দিয়ে দেই, যাতে করে পরবর্তীতে রেকর্ডেড ক্লাস থেকে সবাই ধরে ধরে পড়তে পারে। এবং পরবর্তীতে যতটুকু টপিক পড়ানো হয়েছে তার ভিত্তিতে পরীক্ষা হয়, যাতে নিজের একটা ইভালুয়েশনের সুযোগ হয়। এভাবে আমরা পরবর্তী সবগুলো টপিকই কভার করছি। এখন পর্যন্ত সলিড মেকানিক্স এর ক্লাসগুলো হয়েছে, ফ্লুইডের কিছু ক্লাস হয়েছে, আর হচ্ছে বাকি আরো মেশিন ডিজাইন এর কিছু ক্লাস হয়েছে। এরপরে থার্মোডাইনামিক্স, তারপর হচ্ছে হিট ট্রান্সফার, ড্রয়িং, তারপর হচ্ছে মেকানিক্স অফ মেশিনারি, ইম্পর্টেন্ট যে টপিক গুলো রেফ্রিজারেশন, পাওয়ার প্ল্যান্ট, আইসি ইঞ্জিন, এই ক্লাসগুলো এখনো বাকি আছে। এগুলো সবগুলো রেকর্ডেড ক্লাস থাকবে। আর সলিড মেকানিক্স এর রেকর্ডেড ক্লাস, তারপর হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর রেকর্ডেড ক্লাস আছে, কোশ্চেনও আছে, সেগুলো মোটামুটি আপনাদের জন্য ওপেন থাকবে যারা ব্যাচে এনরোল হবেন। তো যারা মনে করেন যে ক্লাসের মাধ্যমে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন, তারা আপনারা লং ব্যাচে অ্যাডমিট হতে পারেন। আর যারা মনে করেন যে ক্লাস প্লাস এক্সাম দুইটাই জরুরি, তারা লং ব্যাচ প্লাস এক্সক্লুসিভ ব্যাচে এক্সামে সংযুক্ত থাকতে পারেন। তাছাড়া এখন নতুন একটা প্রোগ্রাম সামনে চালু হবে, 25 তারিখ থেকে নন ডিপার্টমেন্টাল নতুন ব্যাচ হবে। আহ, তো মেহেদি, এ ব্যাপারে তুমি বলো আর কি। আচ্ছা, আমাদের এই ব্যাচের মধ্যে নন টেক যে ব্যাচটা এটা ফুল ফ্লেজে চালু হবে। তো ওইখানে আমাদের হচ্ছে টপিক ভিত্তিক প্রচার সিলেবাস মানে সাজায় দেওয়া আছে, যে কখন কোন দিন কোন পরীক্ষা হবে, মাঝখানে গ্যাপ থাকবে একদিন। কিছু বইয়ের লিস্ট দেওয়া আছে, তো বইয়ের লিস্ট থেকে বইগুলা যার যার যেটা ইচ্ছা, মানে অনেকগুলো সাজেশন দেওয়া আছে বইয়ের। তো যার 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 কাছে যেটা থাকে সেই হিসাবে ওই বই থেকে ওই টপিকটা পড়লে হবে, এখান থেকে কোশ্চেন হবে। তো কোশ্চেন গুগল ফর্মে হবে, আমরা এখান থেকে পরীক্ষা নিয়ে দিব। আর হলো যে প্রতি 4-5টা ক্লাসের পরে যে ম্যাথ গুলা ছিল এখানে কোশ্চেনে, সেগুলো আমরা একটা ক্লাসে জুমে সেটা বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো কাজে নন টেক প্রিপারেশন ইনশাল্লাহ 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে এটা, জানুয়ারির মধ্যে শেষ হবে নন টেকটা। আর ব্যাচ গুলোর কথা মাসুম বললোই। আর পাশাপাশি আমাদের যে 2টা বই আসবে এখন আপকামিং, বই হলেও ইনশাল্লাহ জব এক্সটা আসবে ডিসেম্বরে, প্ল্যান আনার প্ল্যান। তো কাজ চলতেছে আমাদের, আসলে ফ্রি টাইম একদমই নাই, ক্লাস চলতেছে আমাদের পুরোপুরি জব এক্স এর কাজ। ডিসেম্বরে আনার প্ল্যান ইনশাল্লাহ। আর হলো যে আমাদের যে নন টেক একটা বই আসবে,
নটেক বইটা ইনশাল্লাহ গোছানো, যেটা বলছি যে এখানে অনেক কিছু মানে প্রিসেপ্টর আছে, অনেক কিছু আছে, সবকিছু গোছায় একটা বই আনার প্ল্যান, যাতে একটা বই পড়লেই আর কোনো বই পড়া না লাগে। যেমন আমি আগে একটা বলছিলাম যে বাংলার জন্য অগ্রদূত পড়া ভালো, তারপর ইংলিশের জন্য মাস্টার, ইংলিশের জন্য খারিল বেসিক ম্যাথ বা ব্যাংক ম্যাথ, তারপর হলো যে ইংলিশের জন্য মাস্টার বই, আর জিকের জন্য বেসিক ভিউ বা এরকম অনেক কিছু আছে, মানে আলাদা আলাদা করে পড়া দরকার, কিন্তু এত হিউজ সিলেবাস পড়তে গেলে লম্বা সময় দরকার। তো আমরা এই সবগুলা থেকে গুছিয়ে আমাদের কোর্সের ম্যাম সবকিছু মিলিয়ে একটা ছোট বই আনতেছি। ছোট বলতে তারপরে হয়তো বা আমার কাছে মনে হচ্ছে 500 পেজ হবে, ম্যাথ প্রত্যেকটা টাইপের ম্যাথ আনবো, টাইপের একটা একটা ম্যাথ আনলে বইটা বড় হবে, সে কি হিসেবে হয়তো 600 পেজ হতে পারে বইয়ের। কিন্তু পেজ বড় না, পেজ বিষয় না, কারণ হলো 600 পেজ, এটা আমার কাছে মনে হয় একটা চাকরির জন্য 600 পেজ পড়া এটা খুব বেশি না। তো ওটা আসবে ইনশাল্লাহ, নন টেকের বই। আর আমাদের ভাইবার বই কাজ চলতেছে, ভাইবাটা হয়তো নেক্সট ইয়ার আসবে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ভাইবাটা আসবে আর কি, প্ল্যান আছে ওরকম। আপাতত 3টা বইয়ের কথাই বললাম, আর আমাদের কোর্সের কথা সব বললো মাসুম। তো এই আর কি, এখন তোমরা তোমাদের মতো করে যেটা ভালো লাগে বা যেটা দরকার স্যুট করে সেটা ইনশাল্লাহ এটা দিতে পারো, এটা ভালো আর কি ইনশাল্লাহ। আর আমাদের নেক্সট একটা লাইভ সেশন করবো, যারা অন্য কোনো ব্যাচে আছে এরকম, মানে অন্য কোনো জায়গায় চাকরি করতেছে আমাদের এখান থেকে, ওদেরকে নিয়ে লাইভ সেশন করবো ইনশাল্লাহ। তো ওটাও অ্যাটেন্ড হয়েও সবাই, ওইখানে হয়তো ভালো শেয়ার করবে সবাই। তো মাসুম তাহলে ইনশাল্লাহ এখানে শেষ করো ইনশাল্লাহ, হ্যাঁ? তোমার স্টপ আছে, অডিও স্টপ আছে তোমার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের সেশন এখানে শেষ করি। সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করলো, আশা করি আপনাদের অনেক উপকৃত হয়েছেন আপনারা। ইন ফিউচার আমরা আরো লাইভ সেশন করব। আমাদের অনেক সাফল্য মণ্ডিত অনেক স্টুডেন্ট আছে যারা এখনো বিভিন্ন জায়গায় জব করতেছে, আমরা তাদেরকে আনার চেষ্টা করব। সবাইকে আসলে একদিনে আনা সম্ভব হয় না, সবার কথা শেয়ার করা আসলে তখন অনেক লেন্দি হয়ে যায়। এই জন্য আমরা অনেককে আনার প্ল্যান করেও পরে চিন্তা করলাম যে 3-4 জনের বেশি না আনলে, কারণ সবাই পরীক্ষার্থী, সবাই পড়তেছে, তাদেরও একটা সময়ের ব্যাপার আছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কথা হবে। আর আমরা অনলাইনে মোটামুটি অ্যাক্টিভ আছি, আপনাদের যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আর ফেসবুক পেজও আছে, ফেসবুকে আমাদেরকে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে মেহেদি, তাহলে আমরা শেষ করি। সবাইকে আচ্ছা ইনশাল্লাহ, শুভকামনা হ্যাঁ জানিয়ে ঠিক শেষ আছে করছি। ভাইয়ারা। ওকে। আচ্ছা, সালাম ইনশাল্লাহ, আলাইকুম। আসসালামু আলাইকুম।